সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। আমরা চাই কানাডীয় বাঙালিদের সাংস্কৃতিক, সাংগঠনিক, ধর্মীয়, সামাজিক এবং অন্যান্য কর্মকাণ্ডকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা চাই কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। সুধী দর্শক, আজকে কানাডা জার্নালের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি অনুবাদে বাংলা সাহিত্য। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করি এই কারণে যে অনুবাদ সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্য পাঠের জন্য আমরা মনে করি প্রবাসে থাকা বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের তরুণ তরুণীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠক। সেই হিসেবে আজকে আমরা এই বিষয়টিকে নির্বাচন করেছি। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আমরা আশা করি আজকে অনেক তরুণ তরুণী, কিশোর কিশোরী আমাদের অনুষ্ঠান দেখবে এবং তাদের মন্তব্য দেবে। প্রয়োজন মতো আমরা বাংলার সাথে মাঝে মাঝে ইংরেজি মিশিয়ে কথা বলবো, আপনারা সেটিকে সহজভাবে গ্রহণ করবেন। সুধী দর্শক, আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আজকে আমাদের সাথে 3 জন বিশিষ্ট অতিথি যুক্ত হয়েছেন। আমি এখন অতিথিদের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আজকে রয়েছেন অধ্যাপক ডক্টর ফখরুল আলম। সবাইকে শুভেচ্ছা, সুপ্রভাত, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রফেসর ফখরুল আলম তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তিনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। আমি একটু কারেক্ট করতে চাই, আমি কিন্তু ইস্ট ওয়েস্টে নেই, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত এসেছি ইউজিসি প্রফেসর হিসেবে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, এটা আমার জানা ছিল না আপডেটটা। আমরা আনন্দের সাথে বলতে চাই যে ডক্টর ফখরুল আলম তিনি কিন্তু কানাডীয় বিশ্ববিদ্যালয়, সেখান থেকে দ্বিতীয়বারের জন্য এমএ করেছিলেন, সেটি হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি, এবং তিনি পিএইচডি করেছিলেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা জানেন যে 1999 সালে তিনি জীবনানন্দ দাশের কবিতার ইংরেজি অনুবাদ করেন এবং পরে রবীন্দ্রনাথের অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথ নিয়ে তিনি অনুবাদ এবং মৌলিক অনেকগুলো গ্রন্থ তার প্রকাশিত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদ করেছেন, সেটি 2012 সালে প্রকাশিত হয় এবং পরেরটি আরো পরে প্রকাশিত হয়েছে। এবং সবশেষে যেটি বলতে চাই যে তিনি এই বিষাদ সিন্ধুর মতো এরকম একটি বিশাল আকায় গ্রন্থ মীর মোশাররফ হোসেনের, তিনি সেটিও অনুবাদ করেছেন। এবং আরেকটি মজার বিষয় যেটি আমাদের কানাডীয় দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিবেচনা করি, সেটি হচ্ছে কানাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালি সাহিত্যিক ভারতী মুখার্জি, তিনি তাকে নিয়ে 1995 সালে একটি গ্রন্থ রচনা করেন। প্রফেসর ফখরুল আলম 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পান অনুবাদ শাখার জন্য। তবে আমি অবশ্যই বলবো, এটি আমার ব্যক্তিগত একটি আনন্দের অভিব্যক্তি, সেটি হচ্ছে যে প্রফেসর ফখরুল আলম 2006 সালে আমেরিকা থেকে, সেটি ছিল গেল রিসার্চ ইনক থেকে প্রকাশিত একটি বিশাল আকায় সিরিজ গ্রন্থ, সেটির নাম ছিল ডিকশনারি অফ লিটারারি বায়োগ্রাফিস। তার যে সাউথ এশিয়ান রাইটার্স ইন ইংলিশ সিরিজের যে খণ্ডটি ছিল, সেটি তিনি সম্পাদক এবং প্রধান লেখক ছিলেন। স্যার, আমি কি আপনাকে একটু অনুরোধ করতে পারি ওই গ্রন্থটি একটু আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য? প্রথমে বলে রাখি, ওটা কিন্তু একটা সিরিজ। একসময় এটা এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু একসময় সব ইউনিভার্সিটিতে এটিকে একই রকম দেখতে। এটা 323 সেই সিরিজের, এরকম প্রায় 350 বই বের হয়েছিল।
পরে সম্পাদক যে ছিল সিরিজ এডিটর, তিনি মারা যাওয়ার পরে এটা বন্ধ হয়ে যায়। সে আর আমরা প্রিন্ট থেকে ইতে চলে গেছে, খুব এক্সপেন্সিভ বই, সেজন্য আগের মতো লাইব্রেরিতে দেখা যায় না, কিন্তু সব লাইব্রেরিতেই আছে, বড় লাইব্রেরিতে, কানাডাতে সব বড় লাইব্রেরিতে পাওয়া যাবে রেফারেন্স সেকশনে। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শুধু দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন ডক্টর গৌরাঙ্গ মহান্ত। এবং যারা কানাডায় রয়েছেন, পার্শ্ববর্তী দেশে রয়েছেন, তাদের জন্য শুভ সন্ধ্যা, এবং আমার অঞ্চলের বন্ধুদের জন্য শুভ সকাল জ্ঞাপন করছি। দর্শক, বলে রাখতে চাই, ডক্টর গৌরাঙ্গ মহন্ত তিনি একজন অনুবাদক এবং লেখক, তবে পেশাগতভাবে তিনি বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত সচিব পদে এখন কর্মরত আছেন। তিনি নিজের কবিতা ছাড়াও অনেক কবির কবিতা অনুবাদ করেছেন, বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে, এবং তিনি এবং তার বন্ধুরা মিলে অতি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। সেটি হচ্ছে ঢাকা ট্রান্সলেশন ফেস্ট, DTF নামে তারা একটি সংগঠন বা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যারা 2018 এবং 19 সালে বাংলাদেশে এই ট্রান্সলেশন ফেস্টিভ্যালের আয়োজন করেছিল, এবং ডক্টর মহন্ত সেই প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথে আজকে আমাদের আরেকজন বন্ধু, আমি তাকে বন্ধু বলবো এই কারণে যে তিনি টরন্টো নাগরিক, টরন্টোর বাসিন্দা নাসরিন শাপলা, তিনি যুক্ত হয়েছেন। সবাইকে শুভ সন্ধ্যা টরন্টো থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলুন সবাই একসাথে স্যার যে দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদের বক্তব্য শুনবো। তো আছি আপনাদের সাথে। নাসরিন শাপলা, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি একজন খুব ভালো পাঠক, সবসময় বইয়ের খোঁজ করেন, এবং তার আরেকটি যে পরিচয়, যে কারণে তাকে আজকে আমরা স্টুডিওতে এনেছি, সেটি হচ্ছে যে তার দুটি কন্যা রয়েছে, এবং এই কন্যা দুটি সবসময় বই পড়তে পছন্দ করে, এবং তাদের পছন্দের জায়গাটায় রয়েছে বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য। নাসরিন শাপলা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ দাদা। শুধু দর্শক, আমরা যদি বাংলা সাহিত্যের অনুবাদের দিকে যাই, তাহলে বুঝবো যে সেখানে একটু এক ধরনের পৃথকীকরণ রয়ে গেছে। সেটি হচ্ছে পশ্চিম বাংলার বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ এবং বাংলাদেশের বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ। আমরা যদি বাংলাদেশে যে গ্রন্থগুলো অনুদিত হয়েছিল এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল, তার কয়েকটি নাম শুরুতে একটু বলে নিই, তাহলে পাঠকের, দর্শকের জন্য একটু সুবিধা হতে পারে। আমরা জানি যে 1967 সালে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালুর ইংরেজি অনুবাদ হয়েছিল, এবং সেটি করেছিলেন কাইসার সাইদ এবং অ্যান মেরি ওয়ালিউল্লাহ। এরপরে বেশ পরে এসে, বা আমি বলবো অনেক পরে এসে, প্রায় 3 দশক, 1993 সালে শওকত ওসমানের জননী প্রকাশিত হয়। সেটিও লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। শওকত ওসমানের আরো একটি বই ওই বছর প্রকাশিত হয়েছিল, অনুবাদ করেছিলেন ওসমান জামাল, সেটির নাম হচ্ছে দ্য স্টেট উইটনেস, এবং আরো পরে এসে তার গডস অ্যাডভার্সারি অ্যান্ড আদার স্টোরিজ, সেটি পেঙ্গুইন ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়। আমার জানা মতে এর বাইরে 2012 সালে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের খ্যাতনামা কথা সাহিত্যিক নাসরিন জাহানের উরুক্কু উপন্যাসের অনুবাদ দ্য উইমেন হু ফ্লিউ, এবং এটির অনুবাদ করেছিলেন বিশিষ্ট অনুবাদক, দেশের বরেণ্য অনুবাদক কায়সার হক। আমি এখন একটু প্রফেসর ফখরুল আলমের কাছে যাব। আপনি একটু কি বলবেন যে এই যে কয়েকটা বইয়ের আমরা উল্লেখ করলাম, এর বাইরে কি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে আর কোনো গ্রন্থ প্রকাশের খবর আছে অনুবাদ? আমি যতদূর জানি হুমায়ুন আহমেদের কয়েকটা বই খুব সম্ভবত পেঙ্গুইন ইন্ডিয়া থেকে অনুবাদ হয়েছে, আর তসলিমা নাসরিনের বই তো হয়েছে,
তাসলিমা নাসরিনের 2-3টে বই নিশ্চয় হয়েছে। আমার জানা মতে ওরা এই দুইজন লেখকেরই বই, পরের দিককার লেখকদের বই অনুবাদ হয়েছে। আর কবিদের আমার জানা মতে কারোরই হয়নি। অনেক ধন্যবাদ স্যার। আমি একটু আপনার কাছে যদি আসি, এই যে আপনি ইংরেজি সাহিত্যের মানুষ এবং যতদূর আমি জানি যে আপনি তো বাংলা তেমন করে লেখেন না কখনো, তো এই অনুবাদের কাজটার কথা আপনি কেন ভাবলেন? মানে অনুবাদকে এত গুরুত্ব দিয়ে আপনি করেছেন এবং গত 30 বছর ধরে আমরা দেখছি আপনি একের পর এক ঢাউস ঢাউস গ্রন্থ, কত সিরিয়াস গ্রন্থ অনুবাদ করলেন। এমন একটি কাজের কথা মানে কোন প্রণোদনা আপনাকে এখানে নিয়ে আসলো? প্রশ্নটা আমাকে আগেও করা হয়েছে, ঠিক আগে যেভাবে উত্তর দিয়েছি আমি সেইভাবেই উত্তর দিই, কেননা সেটাই আমার ভালো লাগে। সেটা হলো যে আসলে তো আমি অনুবাদের কথা কোনোদিন ভাবতামই না যদি জীবনানন্দ দাশ আমাকে না পেয়ে বসতো। আমি এখানে বলে রাখি যে আমি বড় হয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে গেছে পাকিস্তানি আমলে, তখন আমাদের বাংলা পড়াতোই না বলতে গেলে, ইজি বেঙ্গলি ছিল। আমার ইন্টারমিডিয়েটে আমি যখন ও লেভেল ছেড়ে ইন্টারমিডিয়েট, তখন ইজি বেঙ্গলি। সেই জন্য বাংলা সাহিত্য ঠিক আমি আমার তেমন কোনো জানতামই না। যেটুকু জানতাম সেটা কিন্তু উপন্যাস, সেটা আমাদের বাসায় বই ছড়াছড়ি ছিল, সবাই বই পড়তো, আমিও পড়তাম উপন্যাস। কবিতার আশেপাশেও ছিলাম না। আর রবীন্দ্রনাথ তো ছিলই। রবীন্দ্রনাথ 60-এর দশকে বাংলাদেশে বড় হলে রবীন্দ্রনাথকে না জেনে, নজরুলকে না জেনে কেউ থাকতে পারতো না। কিন্তু আমি তেমন ফর্মালি কেন পড়িনি। কিন্তু 90-এর মাঝামাঝি আমি জীবনানন্দ দাশের বই পড়া শুরু করলাম নিজের থেকে, এবং পড়ে ওই আমি বলি যে তারাপদ রায়ের একটা কবিতা আছে, তারাপদ রায় ওখানে বলে যে স্যার আপনি যে সেই লাশ কাটা ঘর থেকে নামলেন আর আমার তো ছাড়লেন না ঘাট। তো জীবনানন্দ দাশ আমাকে অনেকটা ওইভাবে ধরে বসছে। আমি একটার পরে একটা কবিতা পড়ার পরে অভিভূত হয়ে গেলাম। আমার কাছে মনে হলো যে এরকম কবিতা পড়ি নাই কবে কোন সময়। এবং এক সময় হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা চেষ্টা করি তো। আর বনলতা সেনের লাইনগুলি তো সবসময় মাথায় ঘুরতে থাকে, আমি ওইটা চেষ্টা করি। চেষ্টা করার পরে মনে হলো ভালোই লাগলো, আমার স্ত্রীকে শোনালাম, সেও বললো ভালোই হচ্ছে। তারপরে সাহস করে করলাম, ডিকশনারি নিয়ে বসে করলাম। তারপরে না আমাকে ধরে বসলে এমন ভাবে যে একটার পর একটা পর কবিতা করতে শুরু করলাম। আর এখনো আমি মাঝে মাঝে আবার ফেরত যাই জীবনানন্দ দাশের কাছে। জীবনানন্দ দাশের মানে ইংলিশে যে শব্দটা পজেশন, এই এমন এক কবি আমার মানে আমাদেরকে পজেস করে, এরকম কোন কবি আমি বলবো যে আমি জানি না এরকম পজেস করে। আমি বাঙালি দেখে অবশ্যই বাঙালি বাংলাদেশি এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে ওকে। কিন্তু আমার মানে যে কেউ যদি ভাষায় পড়তে পারতো, বাংলা ভাষায় পড়তে পারতো, তাকে ধরতোই, এমন এক কবি আমাদের। অনেক ধন্যবাদ স্যার। আমি শুরুতে আপনাকে পরিচয় করাতে গিয়ে যে বইগুলোর কথা বলছিলাম, আমার কাছে তো শুধুমাত্র বিষাদ সিন্ধুর অনুবাদ রয়েছে। আমি কি আপনাকে একটু অনুরোধ করব বাকি বইগুলোর কপি একটু আমাদের দর্শকদের দেখাতে? একটু জীবনানন্দ দাশের বইয়ের কপিটা ওটা আছে? হ্যাঁ আছে আছে। সবকটা একটু রাখেন স্যার কাছে। আছে আমার পাশে, তুমি বললে দেবো আর কি। কিন্তু এই যে হ্যাঁ, এটা হচ্ছে জীবনানন্দ দাশ। হ্যাঁ, ওটা কিন্তু আমরা টরন্টোতে নিয়ে এসেছি। এরপরে রবীন্দ্রনাথ একটু দেখেন। রবীন্দ্রনাথ তো আমেরিকাতেই সহজে পাওয়া যাবে, এটা এসেনশিয়াল ট্যাগর। হ্যাঁ, আচ্ছা। আর বঙ্গবন্ধুর যে দুটি প্রিজন ডায়েরিজ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আরেকটা বঙ্গবন্ধুর প্রায় শেষ অবস্থায়, মার্চের 17 তারিখে লঞ্চ করার কথা ছিল, কিন্তু এই কোভিড এর জন্য আর হয়নি পরে। সেটা কোনটা একটু স্যার বলুন? নয়া চীনকে নিয়ে যে বঙ্গবন্ধুর যে বইটা বাংলা বের হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখনো বের হয়নি। অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা প্রফেসর ফখরুল আলমের অনুবাদ করা বইগুলো দেখলাম এবং তিনি এই যে অনুবাদে আসলেন সে বিষয়ে কথা শুনলাম যে কোন প্রণোদনা তিনি আসলেন। এখন এই ফাঁকে আমি বাংলাদেশে যে ইংরেজিতে অনুবাদ হওয়া কয়েকটি বই আপনাদেরকে একটু দেখাবো। অবশ্যই সেগুলো আমার নিজের পছন্দের বই, সেই জন্য আমি দিব। এটা হচ্ছে সেলিনা হোসেনের আমানুল্লাহ আহমেদ করেছিলেন। আমার কাছে মনে হয়েছিল একটি অসামান্য অনুবাদ, অসামান্য অনুবাদক একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহর এটা হচ্ছে চাঁদের অমাবস্যা, এটিও কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর
কাঁদো নদী কাঁদো, এটিও ইংরেজিতে অনুদিত হয়েছে। শাহ আব্দুল করিমের গানের বই, সেটি ইংরেজিতে অনুদিত হয়েছে। আমি ইচ্ছে করে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে যাদের একটু এ বিষয়ে কম ধারণা আছে, জানা আছে। এটি হচ্ছে হাসান আজিজুল হকের তার গল্প এবং শামসুর রহমানের কবিতার ইংরেজি অনুবাদ করেছিলেন সৈয়দ নাজমুদ্দিন হাশিম। দর্শক, আমরা একটু ডক্টর গৌরাঙ্গ মহন্তর কাছে যাই। ডক্টর মহন্ত, আপনি তো নিজে অনুবাদ করেন, আপনি নিজে কবিতা লেখেন। অনুবাদের পাঠক হিসেবে আসলে আপনি কাদেরকে বিবেচনা করেন? কারণ আমরা তো মনে করি যে মানে বাংলাদেশে যিনি বাংলা ভাষায়, মাতৃভাষায় আপনার কবিতা পড়েন বা অন্য কবিদের কবিতা পড়েন, তারা তো মানে ইংরেজিতে অনুবাদটা পড়বেন না। তাহলে যখন আপনি অনুবাদের কথা ভাবলেন বা উৎসাহিত হলেন, তখন কাদের কথা ভাবলেন, কারা পড়বেন? আমরা সবসময় ভেবেছি যারা বাংলা জানেন না তাদের কথা। কারণ বাংলার যে ঐতিহ্য অথবা বাংলা সাহিত্যের যে বৈভব, সেটি অসাধারণ বলে আমাদের কাছে মনে হয়, যেটি স্যারও একটু আগে বললেন। কিন্তু বিশ্ববাসী এই আস্বাদন থেকে অনেকটা দূরে আছে। সুতরাং আমরা ভাবলাম কিভাবে ওয়াইডার রিডারশিপের কাছে যাওয়া যায়। এবং আমাদের যে অনুষ্ঠান আমরা করে আসছি, যেটি একটি লিটারারি ফেস্ট, আপনি বলেছেন ঢাকা ট্রান্সলেশন ফেস্টের মাধ্যমে আমরা অনেককেই উদ্বোধিত করছি এবং যারা ট্রান্সলেটর রয়েছেন তারাও বেশি ইন্সপায়ার্ড হয়েছেন। আমাদের অনুষ্ঠানে সবসময় ফখরুল স্যার থাকেন, মঞ্জুল স্যার থাকেন, কায়সার স্যার থাকেন, তাদের আনুকূল্য নিয়ে আমরা কাজ করি। এবং আপনি যেটা জানতে চাইলেন যে আসলে পাঠক কারা, পাঠক তারাই যারা প্রধানত বাংলা জানেন না। আর যারা বাংলা জানেন, বাংলাদেশে বা ভারতে যারা অনুরাগী পাঠক, তাদের জন্য তো রয়েছেই। কিন্তু আমাদের মূল আকর্ষণ হলো, যেমন আপনি কানাডার কথা বললেন, যে সমস্ত তরুণ তরুণী উঠে আসছে, যারা ইংরেজিতে লেখাপড়া করছে, যারা মাতৃভাষাকে, আমাদের হেরিটেজকে, আমাদের হিস্ট্রিকে, আমাদের কালচারকে, আমাদের ভ্যালুসকে জানবার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমরা জানাতে পারি না, মূলত তাদের জন্যই আমাদের এই অনুবাদের কাজ। আর আমি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, ফখরুল স্যার যে কথাটি বললেন যে আসলে অনুবাদ কেন করা হয়, স্যারেরই একটা লাইন আছে, ওনার একটা পেপার আমরা পড়েছিলাম, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। সেখানে স্যার বলেছিলেন, দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ ওয়েন দ্য ট্রান্সলেটর ইজ ইন পজিশন। স্যার এই পজিশনের কথাটা বলছিলেন, আমার খুব মনে হলো যে এই লাইনটা বলি, যে আসলে অনুরাগ ছাড়া কিন্তু অনুবাদ সম্ভব নয়। এবং স্যার আরেকটা কথা বলেননি, সেটি হলো যে সম্প্রতি তিনি একটি খুব ভালো কাজ করছেন, রবীন্দ্রনাথের গান তিনি অনুবাদ করছেন, যেটি জানানো হয়নি। আপনি দেখবেন প্রায় প্রতিদিন উনি ফেসবুকে পোস্ট করেন রবীন্দ্রনাথের কোনো গানের অনুবাদ, এবং অসাধারণ অনুবাদ করছেন। সেটি অনুরুদ্ধ হয়ে করছেন না, কেউ তাকে বলছেন না যে স্যার এটি করতেই হবে এবং এই বইটি আপনি করুন। স্যার ভালোবাসা থেকে করছেন, অনুরাগ থেকে করছেন। সুতরাং সেই অনুবাদগুলোও কিন্তু এক সময় একটি বইয়ে রূপান্তরিত হবে এবং আমরা সেখান থেকে অনেক কিছু মূল্যবান তথ্য বা তার আধুনিক ইংরেজিতে রবীন্দ্রনাথকে আমরা পাবো, রবীন্দ্রনাথের গানকে পাবো। আসলে গানের মধ্য দিয়েই তো বাঙালি নোবেল পেয়েছিলেন, সেই গানকেই আবার স্যার ধরেছেন। এটা আমাদের জন্য খুব আনন্দের একটি সংবাদ। অনেক ধন্যবাদ ডক্টর গৌরাঙ্গ মহন্ত। এবং আপনি ডক্টর ফখরুল আলমের কাজ সম্পর্কে, তার কীর্তি সম্পর্কে আরো একটু আমাদেরকে অবহিত করলেন, আপনাকে কৃতজ্ঞতা। শুধু দর্শক, আমরা এর আগে দেখছিলাম বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ অনুবাদের বইয়ের ছবি। এবারে আমি ইচ্ছে করে আপনাদেরকে পশ্চিমবাংলার কয়েকটি বইয়ের প্রচ্ছদ আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে আ মাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটি কিন্তু ইংরেজিতে অনুদিত হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের রানু ও ভানু, আপনারা জানেন যে ভানু হচ্ছেন রবীন্দ্রনাথ, সেটি হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, সেটি হয়েছে। অনেক হয়েছে, কিন্তু আমরা কিছু দেখাচ্ছি ইচ্ছে করে। মহাশ্বেতা দেবীর চট্টিমুন্ডা এবং তার তীর, সেটি করেছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সেটি আমাদের সংগ্রহে রয়েছে। এবং নবনীতা দেবসেনের এটিও হয়েছে।
এখন আমি একটু আমাদের নাসরিন শাপলার কাছে যেতে চাই। নাসরিন শাপলা, আপনি তো একজন পাঠক এবং আপনি দুজন খুব গুরুত্বপূর্ণ টরন্টোর গুরুত্বপূর্ণ দুই তরুণীর মা, পাঠক তরুণীর মা। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি তো বাংলা সাহিত্য পড়েন, কোন বইগুলোর কথা আপনি ভাবেন যে এই বইগুলো যদি একটু ইংরেজিতে অনুদিত হতো, একটু বলবেন এমন কিছু বইয়ের কথা? হ্যাঁ, ধন্যবাদ দাদা। হুম, আসলে দুটো কারণে আমি চাই যে আমার মেয়েরা বাংলা সাহিত্যের সাথে পরিচিত হোক। ১ম কারণটি হচ্ছে যে অবশ্যই বাংলা সাহিত্য প্রচুর রিচ লিটারেচার। সেই রিচ লিটারেচার এর আন্ডারেই তাদের এটা জানা বা শেখা বা পড়া উচিত। আর দ্বিতীয়ত যেটা যে অ্যা এটা অনেকটা কানেকশন এর মতো কাজ করে। আমি খুব চাই যে আমি ছোটবেলায় যেগুলা পড়েছি বা যেসব উপন্যাস পড়েছি, কবিতা পড়েছি, গল্প পড়েছি, সেগুলো ওদের সাথে শেয়ার করি। মানে এটা অনেকটা একটা সেতু বন্ধনের মতো কাজ করে আমাদের মাদার ডটার রিলেশন এর জন্য। তো অনেক কিছুই মনে হয় কিন্তু আ যেমন আপনার প্রোগ্রামের আন্ডারে আমার হাতে কিছু বই এসেছিল। আ আমার না, আমাদের আমাদের আপনাদের আমাদের সংগঠনের, হ্যাঁ। তো আমি বেশ কিছু বই নিয়ে এসেছিলাম। খুব উৎসাহ নিয়ে নিয়ে এসেছিলাম যে হয়তোবা মানে আগ্রহী হবে ওরা। তো কিছু পড়লো। আমিও জানতে চাইলাম যে কেমন লাগছে। তো আমার কাছে মনে হলো যে আমাকে খুব নিরাশ করতে চাইল না। কিন্তু খুব ভদ্রভাবে বলল যে ওরা somehow কানেক্ট করতে পারছে না। আচ্ছা, তো আমি বললাম যে কেন? কারণটা কি? তো বলল যে ল্যাঙ্গুয়েজটা ওদের কাছে খুব মানে পড়তে যেয়ে খুব প্রাণবন্ত লাগছে না বা প্রাঞ্জল লাগছে না। ওদেরকে ধরে রাখতে পারছে না কোন কারণে। তো সম্ভবত আমি আমার যেটা মনে হচ্ছে এটা হয়তোবা আজকে এইখানে বসে মনে হচ্ছে যে আসলে প্রচুর কাজ হয়েছে। আমি হয়তোবা প্রপার রিসোর্সেস টা ওদের হাতে তুলে দিতে পারিনি। আ ফখরুল স্যারের আ গানের কথা রবীন্দ্রনাথের গান উনি আ অনুবাদ করছেন। এটা তো আমার জন্য একটা দারুণ খবর। কারণ আমার বাচ্চারা ভীষণভাবে রবীন্দ্রনাথের গানের সাথে পরিচিত। তারা নাচ করে। তো নাচ করতে যেয়ে যেটা হয় যে আমার প্রত্যেকটা শব্দ ওদেরকে বুঝিয়ে দিতে হয় যেন এক্সপ্রেশনটা প্রপারলি দিতে পারে। তো এটা করতে যেয়ে আমি আসলে অনেক স্ট্রাগল করি। তো এখন স্যারের এই রিসোর্সটার কথা শুনে আমি আসলে খুবই হোপফুল হচ্ছি। আমি অবশ্যই স্যারের ফেসবুক অ্যাকাউন্টে যাবো এবং সবগুলাই আমি ডাউনলোড করে নিবো আমার বাচ্চাদের জন্য। ধন্যবাদ স্যার এই উদ্যোগটা নেওয়ার জন্য। আসলে একটা ফেসবুক গ্রুপ আছে গীতবিতান ইন ট্রান্সলেশন, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওটাতে তুমি আসলেই হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ শাপলা। দর্শক, আমরা এই ফাঁকে একটুখানি সুযোগ নেব কয়েকটা মন্তব্য একটু পড়ে শোনানোর। শ্রীধর সরকার তিনি জানিয়েছেন যে স্যার অভিনন্দন, আপনাকে অভিনন্দন, আরো জীবনানন্দ দাশের অনুবাদ চাই। নিশ্চয়ই এটা ফখরুল স্যারকে বলা হচ্ছে। তানজিলা লাবণ্য তিনি বলেছেন, গুড ইভিনিং, থ্যাংকস এনআরবি টিভি ফর প্রেজেন্টিং ভেরি এডুকেশনাল অ্যান্ড বিউটিফুল প্রোগ্রাম এভরি ডে। তারপরে শামিমা মিতু তিনি দেখছেন জানিয়েছেন, অপু সাহা দেখছেন জানিয়েছেন। আমাদের টরন্টোর একজন বন্ধু, বিশিষ্ট বন্ধু মানস বৈদ্য তিনি লিখেছেন ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলেভেন্ট টপিক। এবং খালেদ মোহাম্মদ আলী তিনি লিখেছেন বেস্ট উইশেস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু এনআরবি টিভি ফর অর্গানাইজিং সাচ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। আমাদের একজন টরন্টোর একজন বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক সুজিত কুসুম পাল তিনি লিখেছেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, মীর মোশাররফ হোসেন ছাড়াও প্রফেসর ফখরুল আলম, ভারতের ভিএস নাইপল, নীরজ চৌধুরী, আর কে নারায়ণ, অমিতাভ ঘোষ, ভারতী মুখার্জি এবং ঝুম্পা লাহিড়ীর সাহিত্যকর্ম নিয়েও কাজ করেছেন ইংরেজিতে। প্রফেসর আলমের কাছ থেকে সবিনয়ে জানতে চাই ভবিষ্যতে বাংলাদেশের কোন সাহিত্যিকের সৃষ্টিকর্ম ইংরেজিতে অনুবাদ করার পরিকল্পনা আছে কিনা। আমরা পরে যাব প্রফেসর ফখরুল আলমের কাছে এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব। এবারে আমি একটু প্রফেসর আলমের কাছে আসি। যেই কথাটা আসছিল যে রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন, জীবনানন্দ অনুবাদ করেছেন। এবারে আমি একটু রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের অনুবাদ সবার সামনে একটু তুলব। এটি হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, সেই অনুবাদ যেটি ডব্লিউ বি ইয়েটস এর ভূমিকা দিয়ে প্রকাশিত হয়েছিল। এরপরে
উইন্টার জো তিনি কিন্তু রবীন্দ্রনাথের কবিতার এরকম একটি জো উইন্টার জো উইন্টার তিনি প্রকাশ করেছিলেন, এবং উইলিয়াম রাদিচে তিনিও করেছেন রবীন্দ্রনাথ ট্যাগর সিলেক্টেড পোয়েমস। আমি ইচ্ছে করে এগুলো এখন প্রফেসর ফখরুল আলমের সামনে প্রশ্ন তোলার জন্য দিচ্ছি। জো উইন্টার আরো করেছেন জীবনানন্দ দাশের কবিতা, এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গে রবীন্দ্রনাথের গান কিন্তু অনুবাদ করেছিলেন মোহাম্মদ আনিসুর রহমান। এখন আমি ফখরুল আলম স্যারের কাছে যাব। স্যার, এই যে এতগুলো অনুবাদ হয়েছে, তারপরেও আপনি অনুবাদ করতে যাচ্ছেন, গান অনুবাদ করছেন, মানে কেন এরকম একটি ভাবনা? আগের অনুবাদগুলো কি যথেষ্ট ছিল না, মানে আমাদেরকে স্পর্শ করার মতো যথেষ্ট ছিল না? আমি প্রশ্নটা এভাবে উত্তর দিই। আমি এখন গৌরাঙ্গ যেটা বললো, আমি রবীন্দ্রনাথের গান বেশ কয়েক বছর ধরে অনুবাদ করছি, এবং করছি আমি কোনো প্ল্যান নিয়ে করছি না, কোনো আমি বই ছাপাবো না, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি একটা বই হয়তো ছাপাতে পারবো। করতে গিয়ে যখন দেখছি যে আমি একই গান 3 বার করেছি, আমার কাছে আমি কিন্তু একই গান 3টা ভার্সন আমার আছে, কোনো গানের 2টা ভার্সন আছে, কোনো গানের 3টে আছে, কোনো গানে 1টা করেছি। এটা কেন? আমি আবার ওই পজিশনের কথায় আসি। এটা তো ভালো লাগার ব্যাপার, আমাকে তো কেউ জোর করছে না। আমি যখন গান শুনি, আজকে সকালবেলা দেবব্রত গান শুনলাম, মনে হলো যে দেবব্রত এই গানটা আমার করতেই হবে। দেবব্রত আমাকে এমন নাড়া দেয় সবসময়, ছোটবেলা থেকে শুনে এসেছি, মনে হচ্ছে যে এই গানটা আমার করতে হবে। তো প্রথমে আমি বলবো যে অনুবাদ করতে হলে ভালো লাগার ব্যাপারটা থাকতে হবে, ভালো লাগার থেকেই অনুবাদ। আর যারা ভালো লাগার জন্য অনুবাদ করেছে, তারাই আমার মনে অনুবাদ করে যাচ্ছে তাদের প্রিয়। এই জন্য রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ এদের হচ্ছে। এর বাইরেও আমি বলবো যে আজকে বলা হয়নি, বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। আমার বন্ধু কায়সারের মনসা মঙ্গলের যে ইংরেজি অনুবাদটা বেরোচ্ছে হার্ভার্ড থেকে, সেটা কায়সার এখন ময়মনসিংহ গীতিকা অনুবাদ করছে। ওটাও ভালো লাগা থেকে, ওর মানে ওই সেই ময়মনসিংহ গীতিকা ওই পর্যায়ে যে করা, তো ভালো না লাগলে অনুবাদ করা উচিতই না। প্রফেশনাল অনুবাদ আছে, প্রফেশনাল অনুবাদকও আছে, তাদের অন্যরকম প্রেজেন্স, কিন্তু ভালো লাগার ব্যাপার আছে, সেটা থেকেই আমার অনুবাদ। সেই জন্য অন্যরাও তাই একই জীবনানন্দ দাশকে করছে, রবীন্দ্রনাথকে করছে বারবার। আর এর বাইরে আমার দিক থেকে আমি আর অন্য কোনো চিন্তা করি না যখন অনুবাদ করি। বাহ, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে প্রফেসর কায়সার হকের অনুবাদের কথা জানলাম, এই তথ্যটি আমাদের অনেক বন্ধুর হয়তো জানা ছিল না। আমি এখন আবার একটু সুযোগ নেব বাংলাদেশের আরো কিছু অনুবাদ আপনাদের সামনে একটু তুলে ধরতে। নজরুল ইনস্টিটিউট কাজী নজরুল ইসলামের কবিতার একটা ঢাউস সংকলন প্রকাশ করেছিল ইংরেজিতে। সৈয়দ শামসুল হকের এই বৈশাখে রচিত পংক্তিমালা, এটির অনুবাদ করেছিলেন আফসান চৌধুরী। অমিত গোস্বামী, তিনি তার লেখা আলতাফের অনুবাদ হয়েছিল, অয়ন্তী গোস্বামী ঘোষাল করেছিলেন। রিজিয়া রহমানের রক্তের অক্ষরে, সেটি অনুদিত হয়েছে ইংরেজিতে, এবং গোলাম মুস্তফা এবং ফয়জুল লতিফ চৌধুরী, তারাও কিন্তু জীবনানন্দ দাশের কবিতার অনুবাদ করেছিলেন, আমার আগেই দেখানো উচিত ছিল। এবং নজরুলের গানের অনুবাদ হয়েছে, দ্য রিটার্ন অফ লাইলি করেছিলেন নাশিদ কামাল। আমরা ইচ্ছে করে কয়েকটা বইয়ের নাম দেখাচ্ছি। জাহানারা ইমামের এই বইটি অফ ব্লাড অ্যান্ড ফায়ার, সেটি হয়েছে, এবং আব্দুল মান্নান সৈয়দের কিছু কবিতা, বাস্তব কবিতা, সেগুলো করেছিলেন প্রফেসর হারুনুর রশিদ। নিয়াজ জামান কিন্তু নজরুলের বেশ কয়েকটা বই অনুবাদ করেছে। তাহলে হয়তো আমার সংগ্রহে আসেনি এখনো। হ্যাঁ, আমরা এবার একটু চলে যাব আবার ডক্টর গৌরাঙ্গ মহন্তের কাছে। আমি যদি ডক্টর মহন্ত আপনাকে জিজ্ঞেস করি যে প্রফেসর ফখরুল আলমের বই বাদ দিয়ে আপনি কয়েকটা বাংলা থেকে ইংরেজি অনুবাদের নাম বলুন, যেগুলো আপনাকে টেনেছে, মনে হয়েছে না ভালো অনুবাদ হয়েছে, উল্লেখযোগ্য অনুবাদ, তেমন কিছু যদি বলেন তাহলে সেটি আমাদের দর্শকদের জন্য একটা ভালো তথ্য হবে। অনেক ধন্যবাদ। মাইকেল দিয়ে শুরু করি, মাইকেল মধুসূদন দত্ত।
উইলিয়াম রাদিচের সেই অনুবাদ দ্য পোয়েম অফ দ্য কিলিং অফ মেঘনাদ, যেটি 2010-এ বেরিয়েছিল। তারপরে ক্লিন্টন বি সিলি করেছিল দ্য স্লেইং অফ মেঘনাদা, এ রামায়ণা ফ্রম কলোনিয়াল বেঙ্গল। এবং সম্প্রতি অর্থাৎ 2017-এ আর একটা বই বেরোয়, সেটি দিল্লি থেকে করেছেন বীণা বিশ্বাস এবং সায়ন্তন গুপ্ত। মজার ব্যাপার হলো সায়ন্তন গুপ্ত একজন গাইনোকোলজিস্ট, একজন ডাক্তার হয়ে তিনি অনুবাদ করছেন, অসাধারণ অনুবাদ। সে বইটিও আমার কাছে রয়েছে। আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কিন্তু করেছেন আপনারা যেটা বললেন যে রাদিচে। এবং মজার ব্যাপার হলো স্যার যেটি বললেন যে একই জিনিস কেন বারবার করা হয়। রবীন্দ্রনাথ 100 বছর আগে যেটি অনুবাদ করেছিলেন গীতাঞ্জলি, সেটি 100 বছর পরে আবার রাদিচে করছেন, পদ্যময় একটা অনুবাদ। এটি হলো আসলে একটা সৃজনশীলতা। অনুবাদের মধ্য দিয়ে আমরা নতুন কিছু করি, ট্রান্সক্রিয়েশন একটা হয়, নতুন কিছু তৈরি হয়ে যায়। ওই তৈরি হবার প্রাককালে অনুবাদক একটা আনন্দ পান। সেই কথাটি স্যার হয়তো বলছিলেন যে বারবার আমরা করে সে আনন্দটি পাচ্ছি। আমি যদি কাজী নজরুলের কথা বলেন, যে আসলে আপনি যেগুলো দেখালেন তার বাইরেও কিছু কাজ হয়েছে। যেমন আজকের সঞ্চালক সুব্রত কুমার দাস নিজে একটা ভালো কাজ করেছিলেন। বাংলাদেশে আমাদের কিন্তু প্রবন্ধের কাজ তেমন হয়নি। এই যে আমাদের হাতে গোনা কয়েকজন শিক্ষক এবং কয়েকজন লেখক প্রবন্ধ নিয়ে কাজ করেছেন, কিন্তু ব্যাপক কাজ হয়নি। তো নজরুলের প্রবন্ধ নিয়ে যেমন আপনি একটা কাজ করেছেন, কাজী নজরুল ইসলাম সিলেক্টেড প্রোজ, এটি বাংলাদেশ থেকে বেরিয়েছিল, অসাধারণ একটি কাজ। এবং মোহাম্মদ নুরুল হুদা করেছেন পোয়েট্রি অফ কাজী নজরুল ইসলাম ইন ইংলিশ। তারপরে স্যার একটু আমাদেরকে জানাতে চাইলেন যে নিয়াজ জামান ম্যাডাম করেছিলেন, সেটি হলো আমি বলি, উনি লাভ এন্ড ডেথ ইন কৃষ্ণনগর বলে একটি বই করেছিলেন 2015-তে, সেটি হলো মৃত্যু ক্ষুধার অনুবাদ। এবং তিনি এ কায়ুমের সাথে আরেকটি বই করেছিলেন দ্য রেভলিউশনারি, 2016-তে সেটি বেরিয়েছে। বাংলাটা হচ্ছে কুহেলিকা। কুহেলিকা আমরা জানি, এটির অনুবাদ রেভলিউশনারি করেছেন। এবং বাংলাদেশ থেকে জীবনানন্দের কথা আমরা জানি যে স্যার করেছেন, কিন্তু এরও আরো কিছু বই আছে বাংলাদেশ থেকে বেরিয়েছে। যেমন ফয়জুল লতিফ চৌধুরী করেছিলেন 1995-এ একটা বই, আই হ্যাভ সিন দ্য বেঙ্গলিস ফেস, পোয়েমস ফ্রম জীবনানন্দ। এটি মূলত বিভিন্ন কবির অনুদিত কবিতার সংকলন। তারপরে জসিমউদ্দিনের বই অনেক আগে বেরিয়েছিল, দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, যেটি মিলফোর্ড করেছিলেন। আর সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আপনি বলেছিলেন, একটি কথা বলে রাখা ভালো যে নিয়াজ জামান ম্যাডামের সম্পাদনায় আরেকটি বই হয়েছে ট্রি উইদাউট রুটস, সেটি আপনি উল্লেখ করেননি। আর নাইট অফ নো মুন আফিয়া দি করেছেন, এটিও আপনি উল্লেখ করেননি। এগুলো কিন্তু আমাদের দেশে রয়েছে। এবং হায়াত সাহেবের আমরা একটা বই করেছি আমাদের সংগঠন থেকে, আমি একটু দেখাচ্ছি। এই বইটি হলো অফ ম্যান অ্যান্ড আর্থ সাম এলুভিয়াল ইমেজেস। এটি হায়াত সাহেব, যিনি দেহ রক্ষা করেছেন কিছুদিন আগে, তার বইটা আমরা করেছিলাম। এবং বাংলাদেশের আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের আরেকটি বই, যেটির সন্ধান অনেকেই জানেন না, দ্য ডেডিলাসেস কাইট, ডেডিলাসেস কাইট, এই বইটিও আমরা দিল্লি থেকে প্রকাশ করেছি। অনেকগুলো গল্পের এটি একটি সংকলন, বাংলা থেকে ইংরেজি, অসাধারণ একটি বই। এবং দিল্লি রুব্রিক পাবলিশিং থেকে আমার আরেকটি বই বেরিয়েছে, গ্রিন ডাভ ইন সাইলেন্স। এটি মূলত বাংলায় প্রথম প্রোজ পোয়েট্রির ইংরেজি অনুবাদ, 40খানা কবিতার এখানে অনুবাদ রয়েছে, ভালো ভূমিকাও রয়েছে। এটিও দিল্লি থেকে করা হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। মহাদেব সাহার যেমন বই আছে, ব্লাইন্ডেড আইজ, লুটেড ড্রিমস, 100 সিলেক্টেড পোয়েমস অফ মহাদেব সাহা, এটি করেছিলেন ফাতেমা জোহরা হক। তারপরে অনেকের বই আছে। এবং আমার ভালো লেগেছে ইদানিং যেটা মোহাম্মদ রফিকের একটা বই, দিস পাথ সিলেক্টেড পোয়েমস, এটি করেছেন ক্যারোলিন বি ব্রাউন। তারপরে তিনি কীর্তিনাশা, পোয়েমস অফ মোহাম্মদ রফিক, এটিও করেছেন এবং নেটে এটি অ্যাভেলেবল রয়েছে। আর খন্দকার আশরাফ হোসেন স্যার করেছেন বাংলাদেশ থেকে অন বেহুলাস র্যাপ্ট সিলেক্টেড পোয়েমস, যেটি 2008-এ বেরিয়েছিল। আর আমাদের নিউ ইয়র্ক থেকে একজন ভালো অনুবাদক কাজ করে যাচ্ছেন, তিনি হলেন আবেদিন কাদের।
তো তিনি আহ, আহ, আপনি সেলিনা হোসেনের কথা বলেছিলেন, তারও কিন্তু একটি ভালো বই রয়েছে, দ্য শার্ক, দ্য রিভার অ্যান্ড দ্য গ্রেনেডস, হাঙ্গর নদী গ্রেনেড। তিনি এটা করেছেন, বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। আর আর তিনি আরেকটা বই করেছিলেন, সেটিও খুব ভালো বই। উম সেটি ইমদাদুল হক মিলনের আরেকটি ট্রান্সলেশন তিনি করেছেন, দ্য চেইন, পরাধীনতার ইংরেজি। এরকম অনেকগুলো বই হয়েছে। তারপরে হুমায়ুন আহমেদের ইংরেজি করেছেন মোহাম্মদ নুরুল হুদা, ইন ব্লিসফুল হেল, নন্দিত নরকে। কামাল চৌধুরী স্যারের একটি বই, এটি ঢাকা ট্রান্সলেশন সেন্টার কিন্তু করেছে। আমি যেই জায়গাটায় হ্যাঁ, আমি বলুন। চাচ্ছিলাম যে হুম, ধরুন এই যে এতগুলো অনুবাদ, প্রথমে হ্যাঁ, একটুখানি বলে নিই, আমি কিন্তু আসলে নাইট অফ নো মুন দেখিয়েছিলাম, আপনি হয়তো খেয়াল করেন। ও, আমি খেয়াল করিনি। হ্যাঁ, 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 তা হতে পারে। আর আর এই সৈয়দ ওয়ালিউল্লাহ যে ট্রি উইদাউট রুটস, এটির কথা রাইট। কিন্তু আমি আন্তর্জাতিক যে অনুবাদ সেখানে কিন্তু বলেছিলাম যে 1967 ও, সালে কিছু প্রকাশিত হয়, ওই অনুবাদটি কিন্তু নিয়াজ জামান পরবর্তীকালে এডিট নতুন করে করেছেন। এডিট করে ইউপিএল থেকে প্রকাশ হুম, করে। অনেক এবং ভালো, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, ভালো একটা অনুবাদ, মানে ইন্ট্রোডাকশন রয়েছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সেই হ্যাঁ বইয়ে। হ্যাঁ এটা একটা বাড়তি প্রাপ্তি আর কি আমাদের হ্যাঁ জন্য। হ্যাঁ 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 অনেক অনেক ভালো লাগছে যে আপনি হ্যাঁ, হ্যাঁ, অনেক বইয়ের তথ্য দিলেন। আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের অনুষ্ঠানের ভেতর দিয়ে দর্শক মানে বাংলা সাহিত্যে যে অনুবাদগুলো হয়েছে সেগুলো নিয়ে আরো বেশি বেশি করে জানতে পারবেন। এবারে নিশ্চয়ই। হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে হ্যাঁ বলুন। আসলে কিছু কিছু বই আমরা লার্জেস্ট বাংলা ইবুক স্টোরে রেখেছি, সেটির নাম হলো সেই বই। সেই বই ক্লিক করলে কিন্তু অনেকগুলো বই, মানে ডিজিটাল বই পাওয়া যাবে, যেটি কানাডা থেকেও পড়া যেতে পারে। বাহ সেই বাহ তথ্যটিও দিয়ে রাখছি। বাহ বাহ অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এবারে আমি এই যে বাংলাদেশের অনেক বই নিয়ে কথা হয়েছে, আমি আবার কলকাতার বইয়ের কাছে যাব। মানে যেটি আমি বলছিলাম যে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে এবং মানে ভূগোলগত কারণে তো ভারত এবং পশ্চিম বাংলা থেকে আমরা বাংলাদেশ আলাদা, এবং দুই জায়গার সবকিছু সম্পর্কে আমরা একই সাথে আমাদের জানাটা হয়ে ওঠে না। আমি আবার কলকাতার কয়েকটি বই দেখাই, তাতে আমাদের যারা আগ্রহী পাঠক তাদের উপকার হতে পারে। যেমন সত্যজিৎ রায়ের একটি বই। সত্যজিৎ রায়ের কিন্তু প্রায় সব বই ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। বাণী বসু তার বই অনুবাদ করেছিলেন অরুণাভ সিনহা, এবং অরুণাভ সিনহা কিন্তু শঙ্করের চৌরঙ্গী অনুবাদ করেছেন, বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন। এছাড়াও আরো আমরা অনুবাদে দেখতে পাচ্ছি যে ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, সেটির কিন্তু ইংরেজি অনুবাদ হয়ে আছে এবং সেটি করেছিলেন অরুণা চক্রবর্তী। অরুণা কিন্তু আরো অনুবাদ করেছেন যেগুলো, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় করেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি ঢাউস উপন্যাস প্রথম আলো, এরকম বইগুলো কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়ে আছে। এবং আমরা যদি আরো দেখি, মানে এই যে অনুবাদের, আমরা অনেক সময় ভাবি যে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ বিশেষ হয়নি, কথাটা ঠিক না। আসলে কিন্তু অনেক হয়েছে, আমরা ঠিক করে সেগুলো জানার সুযোগ পাই না। আরো যেটি অনুবাদ হয়েছে সেটি হচ্ছে বিজয়া রায়, মানে সত্যজিৎ রায়ের স্ত্রী, তিনি একটি বই করেছিলেন, মোটা বই, অনেক মোটা বই, এবং সেই বইটি সে বইটি অনুবাদ করেছিলেন ইন্দ্রাণী মজুমদার। আমরা অনেক বই দেখছি, ভালো লাগছে। আমরা এবারে আবার চলে যাব নাসরিন শাপলার কাছে। নাসরিন, আপনি কি একটু আমাদেরকে বলবেন যে এই আমরা তো জানি যে আপনার মেয়েরা নিয়মিত করে বই পড়ে, ওরা ইংরেজিতেই পড়ে, তা ইংরেজিতে অনুবাদের ওরা কি কি পড়লো, মানে দু চারটে নাম যদি একটু বলেন যেগুলো ওদের একটু ভালো লাগলো এরকম। আহ, আসলে ওভাবে আমি দিয়েছিলাম ওদের হুমায়ুন আহমেদের একটা বই, সেটা সম্ভবত নুহার হুমায়ুন আহমেদের ছেলে, সে ট্রান্সলেট করেছিল। তো ওটার ব্যাপারে আমি খুব ভালো ফিডব্যাক পাইনি। আমি আমি খুব আশা করেছিলাম, যে কারণ আমরা তো হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়ে ওঠা প্রজন্ম, তো হয়তোবা ওরা মজা পাবে, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়ে ওঠে নাই। আমি এখন যে বইটার জন্য খুব লুক ফরওয়ার্ড করছি সেটা হচ্ছে আলতাফ।
আচ্ছা, এটা রিয়ালটা আমি হ্যাঁ, দেখালাম। দাদা আপনার কাছে আছে। আমার আর কাছে না, এটা আমাদের সংগঠনের বই, আপনাদের আমাদের তো। হ্যাঁ, সংগঠনের কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে আরো কিছু বই ট্রান্সলেশন হোক হ্যাঁ, চাই, হ্যাঁ, তার মধ্যে জাহানারা ইমামের ৭১ এর দিনগুলো। হ্যাঁ, কাছে হ্যাঁ, যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলা যারা প্রবাসে বড় হচ্ছে বাচ্চাদের, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য খুব জরুরি। তাদের হুম, হিস্ট্রিটা জানা। আ আর সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় এই বইটা আমি চাই অনুবাদ হোক। আমি না জানি ওই না যে উনি আছে তো, সেই এই যে সময় দেখালাম। হ্যাঁ, এই যে সেই সময়, পূর্ব পশ্চিম এই যে ও দোজ আচ্ছা, ডেজ। those days okay, হ্যাঁ, হ্যাঁ, that was এটা a তো news সেই to me. সময়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, খুবই হ্যাঁ, হ্যাঁ, আর আরেকটা যেটা আসলে গৌরাঙ্গদা এবং স্যার দুজনেই আছেন। আমি অনলাইনে যখন বইগুলো খুঁজি Amazon-এ, অধিকাংশ বই পাওয়া যায় না। হুম, হুম, হুম। অর্ডার মানে করতে গেলে হ্যাঁ, অ্যাভেইলেবল হয় না। availability-র একটু অভাব আছে। সমস্যা আছে। হুম, আর এখানে যেই বইগুলোর কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে খানিকটা এক্সপার্ট লেভেলের বই। তো শুরুর দিকে আমরা যখন বাচ্চাদের শুরু করাই, হুম, ইয়াং অ্যাডাল্ট বা টিনেজার, হুম, হুম, তাদেরকে আগে আকর্ষণটা তৈরি করতে হবে। কারণ আমাদের বাংলা সাহিত্য বেসিক্যালি এখন কম্পিট করছে। ওরা যেহেতু ইংরেজিটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সাহিত্যের বিশাল একটা ভান্ডার ওদের সামনে আছে। তো সেটার সাথে কম্পিট করছে আমাদের বাংলা সাহিত্য। তো সেখানে ঢুকতে গেলে আমাদের একটু টেকনিক্যালি ঢুকতে হবে। ওদের মধ্যে একটু ইন্টারেস্টটা টেকনিক্যালি ডেভেলপ করতে হবে। তো সেই শুরুর দিককার কিছু বইয়ের সাজেশন যদি আজকে আমি পাই আপনাদের দুজনের কাছ থেকে, তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ইন্ট্রোডিউস করানো আমার জন্য সুবিধা হবে। আর শুধু আমার বাচ্চা না, আনফরচুনেটলি এখন অনেক বাংলাদেশের বাচ্চারা যারা বাংলাদেশে বড় হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, হুম। তারা হায়ার এডুকেশন এর জন্য এদেশে আসছে। তো তাদের সাথে অনেকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। এটা খুবই, খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলা সাহিত্যের সাথে তারা আউট অফ টাচ। অনেক কিছু রবীন্দ্রনাথ খুব অল্প পড়েছে, নজরুল খুব অল্প পড়েছে, সুকান্ত খুব অল্প পড়েছে। আ ইদানিং কালের ২-১ জন লেখকের নাম বলতে পারে অনেক কষ্টে। তো এই যে ডিসকানেকশনটা একটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা কিভাবে পূরণ করা যায়? একজন মানে অভিভাবক হিসাবে আর আপনারা যেহেতু অনুবাদক আছেন, ওই অনুবাদের দিকটা দেখছেন। তো আমাদের যে আ একটা ঘাটতি তৈরি হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। তো এই জায়গাটাতে কিভাবে আপনাদের সাহায্য আমরা পেতে পারি? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নটাকে এখন একটু বিস্তারে নিয়ে যাব। তার আগে একটুখানি আমরা কয়েকটা মন্তব্য শুনে নেই। ঢাকা থেকে উম এ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ও মোহাম্মদ তাজিবউদ্দিন, তিনি লিখেছেন, ঢাকা থেকে শুভ সকাল, চমৎকার অনুষ্ঠান, সঞ্চালক, আলোচক সবাইকে ধন্যবাদ। আমরা ইচ্ছা করে একটু শোনালাম। বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত কুমার রায়, তিনি আলোচনা দেখছেন, লিখেছেন চমৎকার আলোচনা। আমাদের এখানে আরো যুক্ত হয়েছেন আমাদের ডক্টর দিলীপ চক্রবর্তী। আপনারা জানেন ডক্টর দিলীপ চক্রবর্তী, তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পিএইচডি করা মানুষ। তিনি লিখেছেন, ফখরুল স্যারের কথা শুনে আমার খুব ভালো লাগলো যে দেবব্রত বিশ্বাসের গান ওনাকে নাড়া দেয়। এটা আমারও হয় জর্জদার গান শুনলে, যদিও আমি রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ না। দেবব্রত বিশ্বাস অর্থাৎ জর্জদার গুণমুগ্ধ একজন প্রবাসী বাঙালি লিখেছিলেন যে বিশ্বের যেখানেই কোনো বাঙালি আছে, তার কাছে যদি গানের দুটো রেকর্ড থাকে তবে একটা জর্জদার হবেই। আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক দর্শক, তারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের টরন্টোর আরেকজন বিশিষ্টজন, উনি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, অরুণ ভৌমিক, ডক্টর অরুণ ভৌমিক, তিনি লিখেছেন, অনেক অজানা তথ্য জানছি, আলোচনা খুব উপভোগ করছি। আমাদের আরেকজন বন্ধু, লেখক বন্ধু ননী গোপাল দেবনাথ, তিনি লিখেছেন, মাই সন্স ক্যান সিং Jagar song, writing Bengali words in English alphabet. They speak Bengali at home but cannot read. Recently, they took interest to read translation of Bengali poems and history of our heritage. Any suggestions from Mr. Mohanta, please? Thanks to organizer and NRV Television. আমরা আপাতত এই কয়টা মন্তব্য শুনে রাখলাম। এখন আমি
একটু যেহেতু ডক্টর মহান্তর কাছে প্রশ্নটা এসছে, আপনার কাছে আসি। আমাদের নাসরিন শাপলা কিন্তু যে জিনিসটা বলছিলেন যে কম বয়সীদের জন্য উপযুক্ত বই অনুবাদের যে বিষয়টা, আমাদের কিন্তু অভিজ্ঞতা বলছে, যেমন বিভূতিভূষণের অনেকগুলো বই অনুদিত হয়েছে। আবার সত্যজিৎ রায় যদি বলি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের পুরোটা কিন্তু ইংরেজিতে হয়েছে। এবং ফখরুল স্যার বোধহয় আরো একটু বলতে পারবেন, আমাদের নিয়াজ জামান আপা উনিও কিন্তু অনেকগুলো অনুবাদ করেছেন, যেগুলো বাংলাদেশের রূপকথা বা এই জাতীয় গ্রন্থ। স্যারকে একটু বলবেন? না, আমি খুব ডিটেলে জানি না, কিন্তু আপা কিন্তু করে এসছে, বেশ কয়টা বই আপার আছে। এবং আমি নিজেই বলছিলাম, আমার নিজের বঙ্গবন্ধুর বীর গাথা সৈয়দ শামসুল হকের, সেটা অনুবাদ আমি করেছি, এই বছরই বের হয়েছে, এই বই মেলাতে বের হয়েছে। কিন্তু আরো আছে, এরকম কিছু বই আছে। হ্যাঁ, আরো আছে। আসলে আমাদের কাছে খোঁজগুলো ঠিক করে আসছে না, এটি হচ্ছে একটি দুঃখ। আসলে আলোচনায় এটা এখন পর্যন্ত আসে নাই। বই তো শুধু ছাপালে হবে না, বই তো ডিস্ট্রিবিউশন করতে হবে, বই পাঠকে পৌঁছাতে হবে, আন্তর্জাতিক সব এই দেশ ও দেশ সবখানে যেতে হবে। সেটা নিয়ে আমরা কিন্তু এখনো আলোচনা করি নাই, সেটা কিন্তু বড় সমস্যা। এবারে আমি যদি ডক্টর মহন্তের কাছে আসি, যে ডক্টর মহন্ত, আপনি জানেন, বিভিন্ন ভাবেই জেনে ফেলেছেন যে আমরা টরন্টোতে বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার নামে একটি সাহিত্য সংগঠন করেছি, এবং আমাদের অনেকগুলো প্রজেক্টের একটি প্রজেক্ট ছিল 1 বছর ধরে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ, মানে রিডিং প্রজেক্ট। সেটা দিয়ে আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের শহরের যারা তরুণী তারা ইংরেজি অনুবাদের বইয়ের সাথে পরিচিত হবে। এবং আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কলকাতা এবং ঢাকা থেকে প্রায় 350 বই আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। আমরা অনেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, আমাদের তো সাধ্য সীমিত, সাধ্যমতো চেষ্টা করেছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে অন্তত ওরা একটু রবীন্দ্রনাথকে জানুক, একটু নজরুলকে জানুক, একটু জীবনানন্দের নাম জানুক, তার দুটো কবিতা পড়ুক, একটু ধারণা পাক। এবং নাসরিন শাপলার মেয়েরা কিন্তু ওই প্রজেক্টে ওইভাবেই থেকে তাদের খানিকটা হলেও অভিজ্ঞতা হয়েছে। আমি ডক্টর মহন্তকে বলবো, এই যে আমাদের উদ্যোগটা ছিল, সে বিষয়ে আপনার কাছে আমরা একটু মন্তব্য চাই। এবং ননীগোপাল দেবনাথ লেখক, ওই যে উনি যে বললেন যে আপনার সাজেশন একটু যদি বলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি আসলে দীর্ঘদিন থেকে আপনাদের এই অনুষ্ঠানগুলো ফলো করছি। আমার মনে পড়ছে যে 18 নভেম্বর 2017 আপনারা আলবার্ট ক্যাম্বেল লাইব্রেরিতে এর অনুষ্ঠানটা করেন, উদ্বোধনটা করেন। এবং এই গোটা কানাডায় ধরুন 1 লক্ষের বেশি প্রায় বাঙালি রয়েছেন। তাদেরকে মূলত টার্গেট করে, বা আমাদের যারা সন্তান রয়েছেন, তরুণী, তাদেরকে উদ্বোধিত করবার মানুষের যে কাজটা আপনারা হাতে নিয়েছেন, এটি আমি মনে করি একটা অসাধারণ পদক্ষেপ। আমার মনে আছে যে দেবাশিস মৃধা ওই সময় ছিলেন, তারপরে দ্য রাইটার্স ইউনিয়ন, রাইটার্স ট্রাস্ট অফ কানাডা, তারা আপনাদের সহযোগিতা করেছেন অনুষ্ঠানগুলো করতে। এবং আমার আরো মনে আছে যে প্রত্যেক মাসের প্রথম শনিবারে আপনারা একটা অনুষ্ঠান করতেন, যেখানে কোনো কানাডীয় সাহিত্যিক আসতেন এবং তার থেকে অনুপ্রাণিত হতেন তরুণীরা। এটা একটা চমৎকার মানে অনুষ্ঠান বলে আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি যে এটি যদি অব্যাহত থাকে তাহলে লাভ কিন্তু সবারই। মানে আমাদের যারা সন্তান, তারাও যেমন বাংলাকে, বাংলা সংস্কৃতিকে, ইতিহাসকে জানছে, এবং সাথে সাথে বাংলা ভাষা না জানলেও বাংলা ভাষার সম্পদটার সঙ্গে তারা পরিচিত হচ্ছে এবং ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। আর আরেকটা কথা আমি বলে রাখি যে এই যে আপনারা বিএলআরসি যেটা করছেন, তার সঙ্গে আমি এখন দেখছি যে আমাদের ডিটিএফ এর একটা সংযোগ রয়েছে। মানে এই দুটো সংগঠনকে আমার কাছে মনে হয় পরিপূরক, কারণ আমরা চাই অনুবাদ হোক, আর আপনারা চাইছেন এই অনুবাদগুলো পঠিত হোক। সুতরাং একটা যোগসূত্র, একটা অনুবন্ধ রয়েছে, যেটি আমি কালকে খুব ভাবলাম। এবং আমার মনে হয় যে আমরা যে কাজ করি সেটি আসলে মূলত আপনাদের জন্যই করা, বা আপনারা না থাকলে আমাদের কাজ করবার কোনো মূল্য নেই। স্যার যে লিখছেন, অনুবাদ করছেন, আসলে পাঠক না থাকলে তো মুশকিল। স্যার কদিন আগেও বলেছিলেন যে পাঠকের অভাব, কিন্তু স্যার হয়তো আজকে একটু আনন্দিত হবেন যে স্যারের পাঠক অনেক রয়েছেন। এবং এই যে যেটা আমি বললাম যে স্যারের কিন্তু জীবনানন্দ দাশের অনুবাদ আনফিনিশড
ডায়েরি অফ বঙ্গবন্ধু, এবং এই বইয়ের কপিগুলো কিন্তু আমরা আনিয়েছি এবং সেগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারিনি, মানে হচ্ছে আমাদের টরন্টোর কোনো বন্ধু সেটি নিয়েছেন, করছেন। না, এটা আপনারা যে আপনারা ভিডিও করেছেন সেখানে ছবি দেখানো আছে, কোন কোন বইগুলো আছে আমি সেখানে দেখেছিলাম যে স্যারের বইয়ের ছবি আছে। আমি খুব অনুপ্রাণিত বোধ করি যে আসলে যে বইগুলো এখন প্রকাশিত হচ্ছে সেগুলো আপনারা নিয়ে ফেলেছেন, এটি খুব একটা ভালো দিক। আমি শাপলার কথায় আসি, কারণ উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের সন্তানদের কিভাবে বাংলার দিকে অনুরাগী করে তুলবেন, কারণ অনেক ইংরেজি অনুবাদ তারা নিতে পারছে না। কেন নিতে পারছে না সেটি স্যার ভালো বলবেন, যে আসলে বাংলা থেকে যখন ইংরেজি করা হয় কলোকেশন একটা বিরাট ব্যাপার, শব্দের পরে কোন শব্দটাকে আপনি বিন্যস্ত করবেন সেটি ভালো ইংরেজি যারা না জানেন তারা যদি এই অনুবাদ কর্মে নিজেকে ব্রতী করেন তাহলে কিন্তু ভালো হয় না। এবং আরেকটি ব্যাপার হলো কালচারাল ট্রান্সলেশন, মানে আমি যে ভাষায় ট্রান্সলেশন করছি সেই ভাষার কালচারটা যদি আমার ভালো জানা না থাকে তাহলে কিন্তু আমি সেই সংযোগটা রক্ষা করতে পারবো না। আমার মনে হয় সে কারণে ট্রান্সলেশন নিয়েও আসলে একটু সচেতন থাকা দরকার, এবং শিশুদের যখন আমরা দেব তখন ভালো একটা ট্রান্সলেশন দেওয়া দরকার। এবং আমার মনে হয় প্রথমেই কবিতা না দিয়ে কথা সাহিত্য দিয়ে শুরু করা যায়। এবং আমি একটি ভালো বইয়ের সন্ধান দিতে পারি। আপনি যেহেতু অরুণাভ সিনহার কথা বলেছেন, আমি সম্প্রতি একটি বই পড়লাম তার, দ্য গ্রেটেস্ট বেঙ্গলি স্টোরিজ এভার টোল্ড, 2016-তে বেরিয়েছে। এটি রবীন্দ্রনাথের গল্প থেকে শুরু করে সম্প্রতি যে সমস্ত গল্প লেখা হয়েছে, সুন্দর একটি বড় বই এবং সুন্দর ইংরেজিতে লেখা। এই বইটি কিন্তু যে কোনো শিশুকে, তরুণীকে আকর্ষণ করতে পারে। সুতরাং আমি মনে করি এইরকম সহজবোধ্য এবং ভালোভাবে অনুদিত বইগুলো যদি আগে দেয়া হয় তাহলে তারা নিশ্চয়ই বাংলা সাহিত্যের দিকে অনুরাগী হয়ে উঠবে। তারপরে ক্লাসিক অনুবাদ গুলো তাদেরকে দেওয়া যেতে পারে। স্যার অনেক ভালো ভালো কাজ করেছেন, সেই ক্লাসিকটাই যদি আগে ধরিয়ে দিই আমাদের সন্তানদের তাহলে কিন্তু তারা এটাকে নেবে না। এবং যদি ভালো অনুবাদ না হয়, ধরুন যারা ইংরেজির শিক্ষক, যারা ভালো বোঝেন তাদের অনুবাদগুলোই আমাদের নেওয়া দরকার। এখন অনুবাদ অনেকেই করছেন। বুঝতে পেরেছি। আমি এখন একটু আপনাকে থামাই ডক্টর মোহন্ত, আমি একটু প্রফেসর ফখরুল আলমের কাছে যাব। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন রয়ে গেছে। প্রশ্নটা করেছেন সুজিত কুসুম পাল, এবং আমি দর্শকদের এবং স্যারের জ্ঞাতার্থে বলি, সুজিত কুসুম পাল ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ নামের একটি গ্রন্থ প্রকাশ করেছেন, এবং আমাদের ধারণা যতটুকু আমরা জানি যে ইয়েটস নিয়ে এটি প্রথম বাংলা বই। এবং তিনি লিখেছেন, প্রফেসর ফখরুল আলম তার জীবনানন্দ দাশ সিলেক্টেড পোয়েমস গ্রন্থে জীবনানন্দ সম্পর্কে বলতে গিয়ে বেশ কয়েকবার আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস প্রসঙ্গ টেনেছেন। তিনি লিখেছেন, দাস assimilated the early years fully in evoking a world suffused with melancholy and tinged with death. দুই কবির দুটো বিশেষ কবিতার নাম উল্লেখ করে প্রফেসর আলম যদি বিষয়টি নিয়ে একটুখানি বলেন আমরা বিনোদিত হব। একটু কি মনে করা যায় এখন স্যার? মনে হয় না না, তবে ইয়েটসের প্রথম দিককার কাজ, তার মধ্যে একটা, মানে আমি যদি ইংরেজিতে বলি এসকেপিজম ছিল, এবং সেটা জীবনানন্দ দাশের কবিতার মধ্যেও দেখা যায়। কিছু কিছু লাইন হাইচিল, সেটা আবার ইয়েটসের কবিতা ও কার্লু, ওখান থেকে দেখা যায়। এরকম অনেক আছে। জীবনানন্দ দাস কিন্তু বলা শুরু করলে শেষ করা যাবে না, কারণ আমরা ওই জায়গাটায় বেশি যাব না স্যার। আর্লি জীবনানন্দ দাস একরকম, পরের দিকে জীবনানন্দ দাস দেখা যাচ্ছে যে সে এমিলি ডিকিনসন থেকে শুরু করে, আবার পরে আমি তো খুব স্পষ্ট দেখতে পাই ডিলান টমাসেরও ইনফ্লুয়েন্সটা আছে কোথাও কোথাও, ফ্রস্ট দেখি। বড় কবিরা তো তাই হয়, বড় কবিরা ইন্টারটেক্সচুয়াল, ইংরেজিতে যেটা বলে ইন্টারটেক্সচুয়াল, তাদের মধ্যে অন্য কবিদের কবিতা রেজোনেট করে, এটা বড় কবিদের মধ্যেই আছে, এবং সেটা অনেক সময় পজিটিভ হয়, তার মানে ওরা অনুপ্রাণিত হয়। অন্য সময় দেখা যায় যে আরেকটা থিওরি আছে, তারা স্ট্রাগল করে, তারা তার বিরুদ্ধে চলে যায়। কিন্তু বিরুদ্ধে চলে যাওয়াটা ভালো, ক্রিয়েটিভ। বিরুদ্ধে চলে যাওয়াটা নেগেটিভ না মোটেই, কারণ ওখান থেকে ওরা বের হয়ে এর বাইরে চলে যাচ্ছে, মানে নতুন নতুন ধারা তৈরি করছে।
এটা মানে এটা হ্যারল্ড ব্লুমের একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে। এডিপল, কবিদের মধ্যে একটা এডিপল স্ট্রাগল আছে, কেননা পিতাকে শেষ না করলে তো আমি নিজের সন্তান দাঁড়াতে পারবো না। কবিদের মধ্যে ওইটা আছে। এটা হ্যারল্ড ব্লুমের একটা বিখ্যাত বই আছে, অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। সেটা আমি যেমন দেখি জীবনানন্দ দাশের মধ্যে, এটা জীবনানন্দ দাশের অনেক কাজ করা বাকি আছে, এসব সব মানে সহজে দেখানো যাবে। শেষের দিকে জীবনানন্দ দাশ তো একেবারে তখনকার 40-এর দশকে ইংরেজি কবিদের সাথে ছিল, একই রকম ভাবে কবিতা লিখছিল। এটা নিয়ে কাজ করা বাকি আছে এসব সব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা একটু ফাঁকে আবার কয়েকটা মন্তব্য পড়ে নিয়ে, একজন আমাদের টরন্টোর বন্ধু দেলওয়ার হোসেন তিনি লিখেছেন, আই টুক এক্সট্রা কেয়ার টু টিচ মাই চিলড্রেন অল বর্ন আউট অফ বাংলাদেশ রিডিং অ্যান্ড সাম রাইটিং অফ বেঙ্গলি। উই স্পিক মোস্টলি ইন বেঙ্গলি উইথ দেম টু কিপ দেম ইন টাচ অফ বেঙ্গলি। খুবই আনন্দের কথা। আমাদের আরেক বন্ধু পারমিতা চট্টোপাধ্যায় ব্রাম্পটন থেকে তিনি লিখেছেন, সেই বই ওয়েবসাইটের কথা জানতাম না, ভালো লাগছে। রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক, উনিও ইংরেজির অধ্যাপক, ফখরুল স্যারের ছাত্র, রিজভি জামান, তিনি লিখেছেন এনজয়েড ইট উইথ আনডিভাইডেড অ্যাটেনশন। আমাদের কবি হোসনে আরা জেমি তিনি প্রশংসা করেছেন, সবাই খুব সুন্দর বলছেন। আমাদের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণাভ ভট্টাচার্য তিনি লিখেছেন ভালো লাগছে। আমাদের আরেকজন ঢাকা থেকে লিখেছেন শ্যামল দাস, উপভোগ্য এবং অজানা বিষয়গুলো জানার একটি অনুষ্ঠান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একজন লিখেছেন আলী হায়দার ছোটন, তিনি লিখেছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রাক্তন ছাত্র, যে আমি জানি না যে উনি এই মুহূর্তে কোথায় আছেন। যেভাবে ইংরেজি সাহিত্যের বই সব দেশে বিস্তৃত, কিন্তু আমাদের বইগুলো ইংরেজি অনুবাদ করে বিস্তৃত করা উচিত, বিশেষ করে কবিতা অনুবাদে আমরা মূল লেখকের ভাবটা বোধ করি অনুভব করতে পারছি না, আমরা সেই জায়গাটায় যাব। রিজভি জামান আবার লিখেছেন যে ফখরুল ইসলাম স্যারের অনুবাদে জীবনানন্দ দাশ, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ভীষণভাবে উপভোগ্য। এবারে আমি আবার একটু প্রফেসর ফখরুল আলমের কাছে আসবো। এই যে আমরা দেখলাম যে আসলে মাঝখানে স্যার একটু ডিসকানেক্টেড হয়েছিলেন, আমরা আরো অনেক বই দেখিয়েছি, যে অনুবাদ তো অনেক হয়েছে আমাদের। যদি বাংলাদেশের হিসাবে বলি, আমার মনে হয় 200 টাইটেল কি হবে স্যার অনুবাদ হয়েছে, 200 মতো। গৌরাঙ্গ আমার থেকে ভালো জানে, গৌরাঙ্গ না আমার কাছে কিন্তু স্যার বা ইংরেজিতে অনুবাদ হয়েছে এমন বই আমি মানে পাওয়া গেছে কোনোভাবে, আমি কালেক্ট করিনি, এটি হতে দেই, আমার ঢাকাতে সবগুলো ছিল। তো এখন আমি স্যারের কাছে যে প্রশ্নতে যাব, যে এই যে বাংলাদেশে আমাদের তো অনেক ইংরেজির অধ্যাপক রয়েছেন, অনেক ইংরেজি ছাত্র, হাজার হাজার ইংরেজি ছাত্র অধ্যাপক, তারা তো মানে অনুবাদের জন্য যথেষ্ট উপযুক্ত। তাহলে সেই জায়গা থেকে আমরা সেই মানুষগুলোকে, তাদেরকে অনুবাদ কাজে প্রণোদিত করতে পারছি না কেন? মানে যে আমরা মাঝে মাঝে বলে আমাদের যথেষ্ট অনুবাদ হয়নি, হয়তো আমাদের 500 বই হয়ে যেতে পারতো, কিন্তু আমরা সেই সংখ্যাটা করতে পারলাম না। মানে পারলাম না কেন? তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমাদের করণীয় কি? আপনি একজন জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে বলবেন। আমি অধ্যাপক হিসেবে বলছি, অনুবাদক হিসেবে, এবং কবিতা উপন্যাস ভালোবাসি, সেই জন্য সেদিক থেকে আমি বলি। এখানে বুঝতে হবে যে অনুবাদ ব্যাপারটা শুধু শব্দর অনুবাদ নেই না। আমি প্রথমেই শুরু থেকে বলে রাখছি, ভালো লাগার ব্যাপারটা আছে, সেটা তো থাকতে হবে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে আমি যদি কবিতা অনুবাদ করি, কবিতার শব্দ শুদ্ধ তো অনুবাদ করছি না, ধ্বনির ব্যাপারটা আছে। কবিতা বুঝতে হবে, কবিতা যদি না বুঝি তাহলে আমি কিভাবে কবিতাকে অনুবাদ করবো? কবিতা তো শুধু শব্দ মানে একসাথে করা না, কবিতার মধ্যে এত শব্দের খেলা, ওই খেলাটা যদি না ধরতে পারি, কিছুটা হলেও, পুরোপুরি তো ধরা যাবে না, কিছুটা না হয় তাহলে কবিতা অনুবাদ হবে কিভাবে? আমি মীর মোশাররফ হোসেনের মানে আমার অভিজ্ঞতা থেকে বলি, উপন্যাস তো বটে, কিন্তু এক এক জায়গায় উপন্যাসটা কোনো জায়গায় এপিক, কোনো জায়গায় খুবই লিরিক্যাল, কোনো জায়গায় আবার খুবই নাটকীয়, কোনো জায়গায় শুধু ডায়ালগ। এটা যদি আমি না বুঝি, তার মানে কবিতা কিংবা উপন্যাস যেটা অনুবাদ যেই করে, তার এই বোধটা থাকতে হবে যে আমরা সাহিত্য অনুবাদ করছি, সাহিত্যর রসটা থাকতে হবে। সাহিত্যের রসটা না ধরলে সাহিত্যকে অনুবাদ করা যায় না। শুধু সাহিত্য না, আমি নিজে কাজ ডকুমেন্ট অনুবাদ করে,
অনুবাদের আমার প্রথম অভিজ্ঞতা সেখানে। সেটার একটা পরিভাষা আছে, সেই পরিভাষা আয়ত্ত না করলে আমি সেটা অনুবাদ করব কিভাবে? তার মানে অনুবাদ করতে হলে ভালো লাগার ব্যাপার আছে, কিছুটা বোঝার ব্যাপার আছে। আমি বলি যে নিবিড় পাঠ করার, ইংলিশে যেটা বলে ক্লোজ রিডিং, সেই ক্ষমতাটা থাকতে হবে। কতজনের সেই ক্ষমতাটা আছে? আমাদের মধ্যে যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে পাশ করে যাচ্ছে তারা কতজন নিবিড় পাঠের মধ্যে আছে? তারা তো মুখস্থ করে পরীক্ষা হলে পরীক্ষার উত্তর দিয়ে বের হয়ে যাচ্ছে। ভালো লাগার থেকে শুরু করে নিবিড় পাঠের ব্যাপারটা, এইসব বোঝা, এটা যদি একটা চর্চার ব্যাপার। সাহিত্য পড়তে পড়তে একটা পর্যায়ে আসবে আমি ভালোবাসা থেকে আমি সাহিত্যকে এমনভাবে রপ্ত করবো আমার ভিতরে ঢুকে যাবে, আমার মধ্যে থেকে বের হবে, তারাই অনুবাদক হবে। তাদের মধ্যে থেকে আমরা অনুবাদ আশা করতে পারি, তা না হলে গোরাঙ্গ যেমন করছে না হলে হবে না। ওই ধরনের অনুবাদকে আমাদের দরকার। সংখ্যা দিয়ে হবে না, সাহিত্য যেমন সংখ্যা দিয়ে হবে না। সবাই তো ইংলিশ ডিপার্টমেন্ট যায়, কয়জন কবিতা লিখতে পারে? আমি এত কবিতা বুঝি, আমি তো কবিতা লিখতে পারি না। আমি চেষ্টা করলেও কবিতা আমার ভালো হয় না, আমি চেষ্টা করেছি, হয় না ভালো। সেটা জোর করে কিছু করা যাবে না, কিন্তু ভালো লাগার ব্যাপার থাকতে হবে। তারপরে ট্রেনিং এর ব্যাপার, ট্রেনিংটা আমাকে কেউ দেবে না, আমি নিজেকে ট্রেনিং দেবো, কারণ আমি চাই যে আমি শিখতে চাই, আমি করতে চাই। সেই জন্য এই প্রশ্নটা স্যার আপনার কাছে আমি আবার একটি প্রশ্ন তুলবো, সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে তাদেরকে উৎসাহিত করা, তাদের মধ্যে নিশ্চয়ই সবারই যে সাহিত্যে আগ্রহ নেই, বোধ নেই তা তো না, কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কি কিছু করতে পেরেছি? আচ্ছা, আমি এটার উত্তরটা এভাবে দিই। আমরা যখন তুমি আর গৌরাঙ্গ হয়তো দেখেছো, পরের যারা এখানে আছে দর্শকরা তারা হয়তো দেখে নাই, আমরা 60-এর দশকের শেষে প্রোগ্রেস পাবলিশারের অনেক বই ঢাকায় দেখা যেত, ফুটপাতে কিন্তু 70-এ দেখা যেত, এখন আর দেখা যায় না, 70-এর 80-র দিকে। তো প্রোগ্রেস পাবলিশারের মতো যেরকম একটা উদ্যোগ ছিল, আমি নিজে গোর্কি পড়েছি সেই অনুবাদে, আমি সোয়েস্কি পড়েছি প্রথমে সেই অনুবাদে। সেই ধরনের যদি একটা উদ্যোগ নেওয়া যেত, বাংলা একাডেমির মতো একটা ইনস্টিটিউশন থেকে ট্রেনিং করে, যারা সাহিত্য বোঝে, যারা সাহিত্যের অ্যাডভান্স নলেজ আছে, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যেত, ওরকম একটা উদ্যোগ নেওয়া যেত যে কয়জনকে আমরা ট্রান্সলেটর বানাবো, ট্রান্সলেটর থাকবে, তাহলে হয়তো কিছুটা হতো। প্রোগ্রেস পাবলিশার তো সবাই যারা তোমরা দেখেছো বই জানুতে বেশ সাকসেসফুল ছিল, ওই ধরনের একটা উদ্যোগ অবশ্যই নেওয়া। মানে ওরকম একটা প্রোগ্রেস পাবলিশার তো তারা একটা প্যানেল বানিয়ে তারা করেছে এবং সব ক্লাসিককে তারা রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করে ফেললো। তাহলে সেরকম আমরা বাংলাদেশে যত ভালো বই আছে, বা আমরা যদি একেবারে বাংলা সাহিত্য ভাবি, তাহলে সেখানকার ভালো বইগুলোকে অনুবাদ করে ফেলার জন্য একটা প্রচেষ্টা নিতেই পারতাম। আর দ্বিতীয়, আমি আবার জীবনানন্দ দাসের কাছে ফেরত যাই। জীবনানন্দ দাস বলছেন না, সবাই কবি না, কেউ কেউ কবি। আমাদের ধরে নিতে হবে সবাই অনুবাদ পারবে না। সুব্রত দা, আমি কি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে পারি? আজকাল মানে বই ক্ষেত্রে যে জিনিসটা খুব স্ট্রং একটা স্ট্রিম তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অডিও বুক। মানে এই জিনিসটা আসলে রিসেন্টলি আমি নিজেও খুব অনেক সময় বই পড়তে ইচ্ছা করে, সময় করতে পারছি না, অথবা অফিসে কাজ করতে করতে একটা অডিও বুক শুনে ফেললাম। তো আমি যখন দেখলাম যে মানে একজন লেখক যখন বইটা পড়ছেন, বা একজন ভালো রিডার যখন বইটা পড়ছেন, এটার সাথে কানেক্ট করা, কমিউনিকেট করাটা অনেক ইজি হয়। যেমন মিশেল ওবামার বিকামিং বইটা, এটা তো বেস্ট সেলার হয়েছে, আমার কালেকশনে আছে বইটা। তো আমরা সবাই বইটা পড়েছি। পড়ার পরে আমি যখন অডিও বুকটা পেলাম, আমি তো নিজে শুনলাম, সবাইকে শোনালাম। তখন প্রত্যেকেই আমরা একমত হয়েছি যে অডিও বুকটা শোনার কারণে মিশেল ওবামার নিজের গলায় মানে বইটা একটা ভিন্ন ব্যঞ্জনা পেয়েছে। অনেক কিছু মানে হচ্ছে যে তাহলে আমাদের অনুবাদ করতে হবে, অনুবাদকে আবার অডিও ভার্সনে আনতে হবে। স্যার যেটা বললেন যে কবিতার যে ছোট ছোট স্বাদগুলো, যেটা মানে বোঝার ব্যাপার, কবিতার ভিতরে খুব বেশি না ঢুকলে কিন্তু বুঝবে না। একটা কবিতা আমি এই জীবনে 50 বার পড়েছি, প্রতিবারই মনে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করছি। কবিতাটার আবার সেই কবিতাটা আমি পড়লে বা গৌরাঙ্গ পড়লে বা ফখরুল আলম পড়লে সেটি আলাদা আলাদা অনুধাবন হয়। এক্স্যাক্টলি। কিন্তু স্যার যখন নিজেই অনুবাদ করছেন, সো স্যারের সুপারভিশনে বা স্যার নিজেই যদি কেউ একজন কবিতাটা পড়েন,
এবং স্যার যে ইমোশনটা কনভে করতে চাচ্ছেন দর্শকদের সাথে, সেটা যদি কনভে করার কোনো ব্যবস্থা থাকে আমার মনে হয় তাহলে অনেক ভালো হতো। অনেক ভালো হয়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ শাপলা আপনাকে। আমি একটু গৌরাঙ্গ মহন্তর কাছে যাব। আপনি আপনার কথার মধ্যে একবার বলেছিলেন ট্রান্সক্রিয়েশন। আমাদের একজন দর্শক তিনি সুমনা রায়, তিনি, আমি ঠিক বুঝতে পারছি না যে তিনি কোন শহর থেকে, তিনি বলেছেন কেউ যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদের কাজে হাত দিতে চায় তবে কোন জিনিস তাকে মাথায় রাখা উচিত? ট্রান্সলেশন, এটা হচ্ছে প্রথম কথা, কোন জিনিস মাথায় রাখতে হবে। আর প্রশ্নটা হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশনের মূল পার্থক্য একটু বিস্তারে জানালে উপকৃত হব। গৌরাঙ্গ মহন্ত, আপনি বলবেন। হ্যাঁ, মানে কি জিনিস মাথায় রাখবে আর ট্রান্সলেশন এমন একটি, হ্যাঁ বলুন স্যার যেটি বলেছেন যে আসলে কবিতা ভালো না বুঝলে তো এর অনুবাদ সম্ভব না। অনুবাদ করতে গিয়ে যদি আমি লিটারাল অনুবাদ করি, অর্থাৎ আক্ষরিক, স্যার কিন্তু বলেছিলেন সেটি অনুবাদ, কিন্তু সেটি তো পাঠককে টানবে না। কিন্তু অনুবাদ করতে গিয়ে সামান্যতম স্বাধীনতা নিয়ে এবং রূপকল্পের বা প্রতীকের ব্যত্যয় না ঘটিয়ে যদি অনুবাদটাকে একটা উৎকর্ষ মণ্ডিত অনুবাদে রূপান্তরিত করা যায়, তাহলে সেটা ট্রান্সক্রিয়েশন হয়ে যায়। অর্থাৎ সেখানে যিনি অনুবাদ করবেন তিনিও কিছু স্বাধীনতা নেবেন, কিন্তু সেই স্বাধীনতার নাম এরকম নয় যে যা মূলে নেই তাই তিনি করলেন। অর্থাৎ ট্রান্সক্রিয়েশনের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে। স্যার যেটি বলবার চেষ্টা করেছেন যে আসলে ভালো বোধ তৈরি না হলে, কবিতাটা ভালো বোঝা না গেলে তার সেই ভাবটাকে স্ফুরিত করা, এটাকে সম্প্রসারিত করা সম্ভব না, বা অনুবাদে নিয়ে আসা সম্ভব না। সেটি হলো ট্রান্সক্রিয়েশন, একদম নতুন সৃষ্টি, কিন্তু মূলকে অবজ্ঞা করে নয়। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি আরেকটি মন্তব্য পড়বো। স্যার, আমরা একটু ইচ্ছে করে অনেকগুলো মন্তব্য পড়ছি, কারণ আমাদের এই প্রবাসের শহরগুলোতে মানুষদের এবং অভিভাবকদের বিভিন্ন প্রতিক্রিয়াগুলোকে আমরা একটু ধরতে চাই এবং সেটার কোনো সমাধান বের করা যায় কিনা। যাই হোক, আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, খুব ভালো লাগছে আলোচনা, সবাইকে ধন্যবাদ। আমরা বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ পড়ি এবং সেসব সাহিত্যের সাথে পরিচিত হই, কিন্তু বাংলা সাহিত্যে যেসব ইংরেজি অনুবাদ হচ্ছে সেগুলো অন্য ভাষাভাষী পাঠকের কাছে কতটা পৌঁছাচ্ছে এবং এ সম্পর্কিত কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ আছে কিনা। ডক্টর গৌরাঙ্গ মহন্ত স্যার, মানে আপনার কাছে প্রশ্নটা এসছে। ডক্টর মহন্ত, এই জায়গাটায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যে আসলে পৌঁছানোর জন্য আমরা কি করছি। যেমন আমরা যেই কথাটি আগে বলেছিলাম যে আমাদের সাহিত্য সংগঠন যে একটি বছরব্যাপী প্রকল্প করেছে এবং প্রকল্পটা ছিল এরকম যে 1 বছর হলো, তারপরে তো ওই বইগুলো শহরের পাঠকের কাছে যাবে। তা এই যে আমরা ধরছি যে আমাদের মূল পাঠক, ইংরেজি অনুবাদের মূল পাঠক কিন্তু বিদেশে থাকা কিছু বিদেশি যারা বাংলা সাহিত্য সম্পর্কে আগ্রহী এবং বিদেশে থাকা প্রবাসী বাবা মার সন্তানেরা, যারা অধিকাংশতই বাংলা পড়তে পারেন না। গৌরাঙ্গ মহন্ত, আপনি কি মনে করেন যে আসলে বিষয়টি তাই? পাঠক কি আমাদের ওই জায়গাটাতেই, নাকি আরো এর পাঠক আছে? না না, পাঠক তো রয়েছে। আমি বলি আপনাকে, আপনারা যেটি কাজ করছেন সেটি একটা উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ তরুণ তরুণীদের তৈরি করা, বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি তাদের অনুরাগটাকে সৃষ্টি করা। কিন্তু অনুবাদের আরো কাজ রয়েছে। অনুবাদ না হলে তো আসলে গবেষণা হবে না। সে বিশ্বব্যাপী যদি বাংলা ভাষা বা বাংলা সাহিত্য নিয়ে কেউ গবেষণা করতে চান, তাহলে তো অনুবাদের কোনো বিকল্প নেই। বাংলা শিখে বাংলাকে ধারণ করা এবং তার অনুবাদ থেকে কিছু তথ্যাবলী নেয়া, দুটো কাজ একসাথে না হলে তো গবেষণা হবে না। সে গবেষণার জন্য প্রয়োজন আরেকটি ক্ষেত্র রয়েছে অনুবাদের মধ্য দিয়ে, সেটি হলো কূটনৈতিক সম্পর্ক। অর্থাৎ অনুবাদ ভালো না হলে আমার দেশকে তো আরেকটি দেশ জানতে পারে না। সুতরাং দেশকে জানবার, আপনার এই জায়গাটায় আমি আবার আসব। এই যে আপনি একটা কথা বলছিলেন যে গবেষণা হবে না আমার সাহিত্য নিয়ে, এই প্রসঙ্গে একটি আমি উদাহরণ দিই। আমাদের এই আমেরিকার এই ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির একজন প্রো ভাইস চ্যান্সেলর ক্লিন্টন, না আচ্ছা নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, উনি নজরুলের অনুবাদ পাঠ করেন এবং পরে নজরুল নিয়ে কিন্তু উনি অসাধারণ গ্রন্থ লিখেছেন। উইনস্টন ই ল্যাংলে ওনার নাম।
এবং সেটি কিন্তু নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। আমি জানি। হ্যাঁ, মানে আমরা অনুবাদটি হয়েছিল বলেই আমরা একজন বিদেশি বড় একজন অধ্যাপকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, এবং আরো অনেককেই নিশ্চয়ই আমরা পেরেছি এরকম করে, যেটা জানা হয়নি। এখন ডক্টর মহন্ত, আপনার কাছে আমি ওই জায়গাটায় যাব। এই যে বই অ্যাভেলেবল করে দেয়া, আমরা তো একটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি। 1 লক্ষ মানুষ, বই এনেছি 300 মানুষ। আমরা কজনকে চিনি? হয়তো আমি 1000, 2000, 5000 মানুষকে চিনি। তাহলে 95,000 মানুষ কিন্তু তারা আমাদের টরন্টো শহরে আমরা যে উদ্যোগ নিয়েছি তার বাইরে রয়েছেন। কাজটা কি এমন করা যেতে পারতো যে একটি সংস্থা অথবা সরকার এই বইয়ের কপিরাইট কিনে নিল? প্রফেসর ফখরুল আলম তিনি জীবনানন্দের অনুবাদ করেছেন, কপিরাইটটা কিনে নেওয়া হলো, তাকে রয়্যালটি দেওয়া হলো অ্যাকর্ডিংলি, এবং সেই বই ওরা ইবুক আকারে যদি নিয়ে আসে, এবং সেই ইবুকটাও এমন থাকলো যে আমি যদি ইবুক করি তাহলে আই হ্যাভ টু পে। আমাদের অনেকেরই, আমি জানি না স্যারের কোনো বই ইবুকে আছে কিনা, যেমন আমার নিজেরই আছে। স্যারের কি আছে অ্যামাজন কিন্ডেল এডিশনে বা অন্য কোনো জায়গায়? এসেনশিয়াল টেকর সবই এখন অ্যামাজনে পাওয়া যায়। আচ্ছা, ইবুকে পাওয়া যায় নাকি আমি জানি না। ইবুকে তুমি যে বইটা প্রথমে বললে সাউথ এশিয়ান রাইটিং ইংলিশ, ওটা ইবুকে আছে। আচ্ছা, মানে ইবুক যদি ইবুকে যায় তাহলে তো লেখক রয়্যালটি পাবেন প্রতি কপির এগেইনস্টে, এবং যদি সেটা করা হয় এবং সেটিকে যদি আমাদের যে এমবাসি অথবা হাই কমিশন গুলো আছে তারা কিন্তু মানে বইয়ের একটি করে মূল কপি তাদের নিজস্ব লাইব্রেরিতে রাখতে পারে, এবং ওয়েবসাইটে তারা ইবুকের একটা ঢাউস জিনিস কিন্তু বানাতে পারে, যেখান থেকে তারা বিভিন্ন উদ্যোগ নেবে যে প্রবাসে যারা বাঙালি, কানাডা হোক, ইউরোপের যে কোনো দেশে হোক বা অন্য কোথাও হোক, সেই জায়গাটায় দে উইল মেক ইট অ্যাভেলেবল ফর দেম, দ্যাট দ্য রিডার্স লিভিং দেয়ার দে ক্যান বরো দ্য কপিজ, দ্য ইবুক কপিজ, অ্যান্ড রিড দেম। এই গৌরাঙ্গ মহন্ত, আপনি একটু বলুন এই বিষয়ে আপনি কি ভাবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি তুলেছেন। আমি স্যারের একটা প্রসঙ্গে যাই। স্যারের একটি কথা, কদিন আগেই স্যার একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে স্যার বলেছিলেন যে আমাদের দেশে বাংলা একাডেমি রয়েছে যারা ইবুক নিয়ে এখনো সচেতন হতে পারেনি। অর্থাৎ ইবুকের যে গুরুত্ব রয়েছে, ফখরুল স্যার কিন্তু এই কথাটা বলে আসছেন, এবং আমরা কিন্তু কাজ করছি। আমার যে বইগুলো সেগুলো ইবুকে পাওয়া যাচ্ছে, এবং ইবুকের কাজটা বাংলাদেশে ভালো হচ্ছে না, সেজন্য আমরা ইন্ডিয়াতে বইগুলো ছেপেছি এবং তারা বাজারজাত করছে, ইবুক করছে এবং সেটা সাপ্লাই করছে পাঠকের কাছে। আমার মনে হয় যে ইবুকের কোনো বিকল্প নেই, কারণ সরাসরি এই হার্ড কপি তো পৌঁছানো খুব মুশকিল। বিরাট মুশকিল। হ্যাঁ, মানে আমরা যে 300 বই এনেছি, এই 300 বই আনতে ধরুন ডিএইচএল এ 300 বইয়ের জন্য একদম ধরুন $2000 চলে গেছে খালি বই আনার খরচ। বইয়ের দাম আমি জানি। এবং আমি আরেকটু বলি যে দেখুন, আমরা গত বছরেও একটা বিষয় নিয়ে খুব ভেবেছি, এবং আমাদের ডিটিএফ মানে ঢাকা ট্রান্সলেশন ফেস্টে আমরা উল্লেখ করেছি যে আমাদের দেশের জন্য বা অন্য কোনো দেশের জন্যও ইন্টারন্যাশনাল পাবলিকেশন এবং ট্রান্সলেশন ইনস্টিটিউট থাকা দরকার, যারা ফোকাস করবে শুধু ট্রান্সলেশনের উপরে। এবং আমাদের দেশের জন্য একটি ট্রান্সলেশন পলিসি হওয়া দরকার, যেটি এখনো হয়নি। নিশ্চয়ই আমাদের সরকার কিন্তু চাইছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের কন্টেম্পোরারি লিটারেচার এবং ক্লাসিক লিটারেচারের অনুবাদ হওয়া দরকার, বিশ্বব্যাপী এর সম্প্রসারণ। এই যে সরকার চেয়েছিলেন, এই জায়গা থেকে আমি একটু প্রফেসর ফখরুল আলমের কাছে যাবো, কারণ তার সাথে সরকারের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। নিশ্চয়ই। না স্যার, আমি একটু দুষ্টমি করলাম। আপনি স্যার একটু বললেন যে এই জায়গাটাতে আমাদের করণীয়টা কি এখন রাষ্ট্রীয়ভাবে? এখন মানে কি এই কোভিড টাইম চলে যাবে, আবার সুস্থ সময় আসবে, আমাদের তখন রাষ্ট্রীয়ভাবে সরকারের করণীয় কি এই জায়গাটায়? আমি সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বলে রাখি। আমি বাংলা একাডেমিতে, বাংলা একাডেমি আমার মনে আমাদের ভবিষ্যৎ। এই ব্যাপারে বাংলা একাডেমি যদি উদ্যোগী হয়, বাংলা একাডেমি, গৌরাঙ্গ খুব সুন্দর কথা বলেছে, সেটা আমরা মনে রাখি যে একটা ইনস্টিটিউট করা দরকার। সেই ইনস্টিটিউটটা বাংলা একাডেমির একটা উইং হতে পারে। আমাদের প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় 3-4 বছর আগে এরকম কিছু একটা বলেছিল বাংলা একাডেমিতে, যে এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। আমার ঠিক স্পষ্ট মনে নেই, কিন্তু এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেটা করে
সেখান থেকে শুধু বই ছাপালে তো হবে না, বাংলা একাডেমি বই ছাপায়, কিন্তু বইটা যেমন ডিস্ট্রিবিউশন হয়, এখন ই বুক, আর এখন এই লকডাউনের পরে আর নতুন প্রজন্ম ওরা কিন্তু ওদিকেই যাবে, ই বুকের দিকে যাবে, ওরা সফট কপির দিকেই যাবে সবসময়। সেই জন্য হার্ড কপির ই বুক একই সঙ্গে যদি মার্কেট করা হয়, আমি আবার প্রোগ্রেস পাবলিশারের কথা বলছি, প্রোগ্রেস পাবলিশারের এত মানে সাফল্যের একটা বড় কারণ হলো খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং ছিল, খুবই অ্যাগ্রেসিভ ছিল, খুব কম দামে ওরা মার্কেট একদম একেবারে ভরিয়ে দিয়েছিল তখনকার দিনে। আমি 60-এর দশকে রাস্তাঘাটে সব বই দোকানে পাওয়া যেত, সবাই কিনতে পারতো। এখন তো বইয়ের দাম অনেক, একটা হার্ড ব্যাগ বই কিনতে $30 নিশ্চয় যায়, $30-40 যায়, পেপার ব্যাগও $20 মতো যায়। কিন্তু ই বুক একটা উপায়, আর একটা হলো যদি সাবসিডাইজ করে বাংলা একাডেমি বই খুব কম দামে বিক্রি করা হয়। আসলে তো বাংলা একাডেমি বই কম দামে, আসলে মার্কেটের থেকে বাংলা একাডেমি বই অনেক কম দামে বিক্রি হয়, কিন্তু এই বই বিদেশে যদি করা যেত। আরেকটা হবে বুক ফেয়ার, আরো বুক ফেয়ার করা উচিত প্রবাসী বাঙালিদের মধ্যে, যদি বাংলা একাডেমি বুক ফেয়ার করে নিউ ইয়র্কে, টরন্টোতে, সেটা করলে আমার মানে নতুন অনেক পাঠক আসবে, তারা সেই বইটা কিনতে পারবে যদি বইয়ের দাম কম হয়, সেটাও ইম্পর্টেন্ট। এখানে অনেক কথা, একটা হলো যে অনুবাদ যারা করে তাদের অনুবাদের ভাষাটা ধরতে হবে, কেননা কোন ভাষায় অনুবাদ হবে। আমার মনে হয় যে বাংলাদেশে যারা ইংরেজিতে অনুবাদ করে তাদের বড় সমস্যা হলো তারা নিজেরা সেই ভাষা সবসময় ব্যবহার করে না। আমি মনে করি ওয়ার্ডসওয়ার্থ বলেছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্পিচ, সেই জিনিসটাই কিন্তু রয়ে গেছে সাহিত্যে এখন। যারা অনুবাদ করবে ইংরেজিতে তাদের ইংরেজিটা সেই পর্যায়ে থাকতে হবে তারা ইংরেজিতে একেবারে ফ্লুয়েন্ট। তারপর সেই বইটা মার্কেট করতে হবে, মার্কেট করতে হলে বাংলা একাডেমির মতো যদি করে, ই বই করে, কম দামে হার্ড ব্যাগ পেপার ব্যাগ করে, বই মেলা করে, তাহলে ভবিষ্যৎ আছে। আমার মনে কোনো একটা দিক চিন্তা করলে হবে না। এটা গৌরাঙ্গ খুব সুন্দর করে বলেছে, একটা প্ল্যান করে একটা একাডেমিক টাইপ করে ওখান থেকে যাওয়া উচিত আমাদের। এবং স্যারের কথার সাথে আমি একটু যোগ করতে চাই যে বিষয়টি বোধহয় আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কোভিড এর সময়, যখন এই যে ছেলেমেয়েরা সবাই ঘরের ভিতরে, আমরা কোনো জায়গা থেকে বই আনতে যেতে পারছি না, কিন্তু বই তো আমাদের লাগবে, বই ছাড়া তো জীবন চলবে না। এবারে আমি আবার একটু মন্তব্যে চলে যাব। অনেক বন্ধু অনেক মন্তব্য এসছে। নিহার রঞ্জন মজুমদার, উনি আমাদের মনে হয় অ্যালবার্টাতে থাকেন, আমি ভুলে গিয়েছি, তিনি লিখেছেন অনেক ভালো লাগার একটি অনুষ্ঠান, অনেকগুলো বইয়ের ব্যাপারে জানা গেল, সবাইকে অনেক ধন্যবাদ। সৈকত রুশদি, উনি একজন বিশিষ্ট সাংবাদিক টরন্টো শহরের, তিনি লিখেছেন ইংরেজি অনুবাদে বাংলা সাহিত্যের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য এনআরবি টিভি এবং সুব্রত কুমার দাসকে ধন্যবাদ আপনাকে। বিশ্ব সাহিত্য অঙ্গনে বাংলা সাহিত্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইংরেজি সহ প্রধান ভাষায় বাংলা সাহিত্যের প্রচুর অনুবাদ প্রয়োজন। নিজে একজন প্রবাসী এবং কানাডায় বড় হয়ে ওঠা সন্তানের বাবা হিসেবে অনুভব করছি, বিশ্বজুড়ে সপরিবারে ছড়িয়ে থাকা বাংলাদেশি সন্তানদের কাছে বাংলা সাহিত্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য ইংরেজি ভাষা ও সাহিত্যের সাম্প্রতিক ধারাকে অবলম্বনের প্রয়োজনীয়তা। বিশেষ করে প্রবাসী বাঙালি শিশু, কিশোর কিশোরী তরুণরা সাম্প্রতিক ইংরেজি সাহিত্যের যে ধারার সাথে সুপরিচিত, সেই ধারাকে অবলম্বন করতে হবে। সেটি কিভাবে সম্ভব? বাংলাদেশে বা ভারতে বসবাসকারী অনুবাদকদের কাছ থেকে। প্রশ্ন অধ্যাপক ফখরুল আলম এবং গৌরাঙ্গ মহান্তের কাছে। ফখরুল স্যার একটু বলুন, মানে উনি বলছেন যে ওই অনুবাদের এই ধারাটা, মানে সেটা মানে অনুবাদক ওটি কি করে আয়ত্ত করবেন? আচ্ছা, এটার একটা উত্তর হলো যে আজকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়তে এখন ট্রান্সলেশন স্টাডিজ একটা কোর্স চালু হয়েছে। এই ট্রান্সলেশন স্টাডিজ কোর্সটা যদি সব বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয় যেখানে ইংরেজি ডিপার্টমেন্ট আছে কিংবা বাংলা ডিপার্টমেন্ট আছে, সেখানে যদি চালু হয়, এবং সেখানে ট্রান্সলেশন স্টাডিজটা এখন 70-এর দিক থেকে শুরু হয়েছে, এখন ছড়িয়ে গেছে সবখানে, এখন বেশ ডেভেলপ করে গেছে। সেই ট্রান্সলেশন স্টাডিজের থেকে যদি আমরা কয়েকজনকে বের করতে পারি, ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে তারা এগিয়ে যাবে, তাহলে আমাদের ট্রান্সলেশনের এই কাজটা আমরা দেখবো যে আরো অনেকেই নতুন ট্রান্সলেটর আসছে যারা অভিজ্ঞ, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রান্সলেশন স্টাডিজ সে ধরনের ট্রেনিং দেয় আসলে। আমি নিজে 7-8 জন
10 জনের কয়েকবার নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে ছাত্রীরা এটা থেকে কিছুটা জানছে, ওদের উন্নতি হচ্ছে, অনুবাদ দক্ষতা বাড়ছে, ওরকম কিছু করা যায়। মানে আমরা অনেক আশার কথা শুনলাম। আমরা আরেকটু যদি মন্তব্য পড়ি, আমাদের বাংলাদেশ থেকে ইংরেজির শিক্ষক, তিনি লিখেছেন আহসান হাবিব রেজা, তিনি লিখেছেন ইটস ভেরি নাইস অ্যান্ড ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল প্রোগ্রাম, থ্যাংকস এনআরবি। তারপরে কাজী রাফি, বিশিষ্ট লেখক ঔপন্যাসিক, তিনি অনুষ্ঠান দেখছেন জানিয়েছেন। তারপরে আরো লিখেছেন সুতপা রায়, আমি বুঝতে পারছি না কোন শহর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, অনুবাদ না হলে বহু পাঠক ভালো বই পড়া থেকে বঞ্চিত হবে। মুস্তফা তোফায়েল রংপুর থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন জানিয়েছেন। মোজাফফর হোসেন, আমাদের বাংলা একাডেমির কর্মকর্তা এবং অনুবাদক লেখক, তিনি অনুষ্ঠান দেখছেন, গুরুত্বপূর্ণ আলোচনা বলেছেন। রুমানা চৌধুরী, আমাদের টরন্টো শহরের একজন বিশিষ্ট লেখক, তিনি লিখেছেন ইন্টারেস্টিং ডিসকাশন, থ্যাংকস সুব্রতদা অ্যান্ড এনআরবি। গোলাম মুস্তফা, তিনি লিখেছেন, তিনি একজন আমাদের টরন্টোর খুব পরিচিত মুখ, তিনি লিখেছেন ফখরুল স্যার ঠিক বলেছেন, বাংলাদেশে বইয়ের আন্তর্জাতিক মার্কেটিং স্ট্র্যাটেজি খুব দুর্বল, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমচেষ্টা থাকা উচিত। তারপরে উনি আমাকে প্রশংসা করেছেন এবং আরো অনেক মন্তব্য রয়েছে। আমরা দর্শক অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। নাসরিন শাপলার কাছে যাব। নাসরিন শাপলা, আপনি একটু কি সংক্ষেপে বলবেন যে যদি বলা হয় যে এই যে কোভিড সময় পার হলে আমরা আসলে আমাদের ছেলে মেয়েদেরকে যদি ইংরেজি অনুবাদে বাংলা সাহিত্য পড়াতে চাই, তাহলে আমাদের কেমন কি করা উচিত, জাস্ট একটু আপনার ভাবনা যদি বলেন, মানে কি করলে একটু ভালো হবে অল্প সময়। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আসলে কি করলে ভালো হবে, এই প্রত্যেকটি স্টেপই আমাদের আগের আলোচনায় উঠে এসেছে, গৌরাঙ্গদা এবং স্যার করেছেন। যেমন স্যার ই বুকের উপর জোর দিয়েছেন, এটা আমার কাছে সবচেয়ে জরুরি স্টেপ বলে মনে হয় এখন। আর সবচেয়ে বড় কথা যে আজকের ডিসকাশন থেকে আমি যেটা জানলাম যে একেবারে অনুবাদ কিন্তু কম হয়নি। হ্যাঁ, কম হয়নি, অনেক অনুবাদ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শাপলা। আমি এগুলাকে একটু বলি যে এগুলাকে জাস্ট একটা আমব্রেলার নিচে নিয়ে আসাটা খুব জরুরি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ডক্টর গৌরাঙ্গ মহন্ত, আপনি যদি একটু 30 সেকেন্ডসে বলেন যে আমাদের একটা পদক্ষেপ কি করলে ভালো হবে। অনুবাদের জন্য যে কথাটি বলা হয়নি, আমি মনে করি যে আসলে অনুবাদের জন্য একটা টিম স্পিরিট থাকা দরকার। স্যার যেটা বলছিলেন যে অনেক ট্রান্সলেটরকে ট্রেনিং দিয়ে তৈরি করা যাবে, কিন্তু আমি এর সঙ্গে যুক্ত করি যে একটা টিমে যদি আমরা কাজ করি তাহলে খুব দ্রুত এই কাজটা সম্পাদন করা সম্ভব এবং একটি প্রজেক্টের মধ্য দিয়ে, এবং সরকারের আনুকূল্য নিয়ে সেটি করতে হবে। আর একটা তথ্য জানিয়ে আমি শেষ করছি, সেটি হলো যে লন্ডন থেকে আমাদের এক বন্ধু উদয় শঙ্কর দুর্জয় একটি পত্রিকা করছেন, পিওএল সংক্ষেপে, পোয়েট্রি আউট লাউড, যেটার সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি। সেটিতে বাংলায় যারা লিখছেন তাদের অনুবাদটা প্রকাশ করা হচ্ছে। বাংলা কবিতার একটা ভালো একটা সংকলন সে করছে, একটা পত্রিকা করছে, এবং আগামী আমাদের যেটি পরিকল্পনা রয়েছে সেটি প্রোজ পোয়েট্রির উপর আমরা করছি। এটি ধরুন ফেব্রুয়ারির মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং আমরা কাজ করে যাচ্ছি এবং সেটি অনেক ধন্যবাদ। আমি একটু প্রফেসর ফখরুল আলমের কাছে যাব। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে যে এদেশে মানে ক্যানাডায় শিশু কিংবা বড় হওয়া তরুণ তরুণীরা পশ্চিমা লেখকদের স্টাইলের সাথে বেশি পরিচিত। পশ্চিমা লেখকদের তুলনায় বাংলাদেশের লেখকের ইংরেজি অনুবাদ খানিকটা তফাৎ থাকে, আকর্ষণ করতে পারে না। সেক্ষেত্রে বাংলাদেশি অনুবাদকের সাথে পশ্চিমা লেখকদের জয়েন্ট ভেঞ্চারে কিছু অনুবাদ করা যায় কিনা, ফখরুল স্যার? আমি একটু আগে বলছিলাম যে অনুবাদ যে ভাষায় করা হয় সেই ভাষায় কিন্তু দক্ষতা থাকতে হবে, নেটিভ স্পিকার ফ্লুয়েন্সি থাকতে হবে। সেটা সেই জন্যই ওদের অনুবাদ অনেক বেশি আকর্ষণীয় নতুন প্রজন্মের কাছে। এবং আমাদের মধ্যে যদি এরকম আমরা কেউ পাই তাহলে অনুবাদ অবশ্যই গ্রহণ করবে। আমি একটু গৌরাঙ্গের সাথে যোগ দিতে চাই, যেটা বলছিল একটু আগে। আমাদের কিন্তু নিয়াজ আপা, প্রফেসর নিয়াজ আমার খুব সুন্দর বাঁধনহারার অনুবাদ করেছে গ্রুপে। সেটা খুব আমার মনে খুবই দারুণ একটা অনুবাদ হয়েছে, এটা বলা হয়নি এখন পর্যন্ত। সবাই মিলে একটা গ্রুপে কালেকটিভে অনুবাদ যে করা যায়, এটা একটা সুন্দর এক্সাম্পল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু বাঁধনহারার ওই অনুবাদটা এখানে এনেছি, প্রায় 10-12 জন অনুবাদ করেছেন এবং সেই অনুবাদের ধরনটা হয়েছে এরকম যে একজন অনুবাদ করেছেন আর ইংরেজির একজন তিনি সেটাকে আবার ওই এডিট
মানে এডিটর হিসেবে কাজ করেছেন, মানে দুজনে মিলে অনুবাদ করা এবং পরে ওটাকে টোটালি একটা গ্রন্থের মতো বেরিয়েছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আপনারা এনআরবি টেলিভিশনে আমাদের আজকের যে আয়োজন সেটি শুনলেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা। আজকে যে তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক, আমরা আশা করব প্রতি সোমবার টরন্টো সময় রাত 10টা, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টা এবং ভারতের সময় মঙ্গলবার সকাল 7:30টায় আপনারা এনআরবি টেলিভিশনে কানাডা জার্নাল দেখবেন। আগামী সোমবারে আমাদের যে আয়োজন সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের উত্তর আমেরিকা বিজয়। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন স্বামী বিবেকানন্দ আমেরিকার এবং যে সমস্ত শহরে ছিলেন সে সমস্ত শহরের বিশিষ্ট অধ্যাপক এবং জ্ঞানী ব্যক্তিরা। আমরা আশা করব আপনারা আমাদের সে অনুষ্ঠান দেখবেন। শুধু দর্শক, আমরা এখন শেষ করব। আমরা আশা করব আপনারা কানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমার এখানে টরন্টোতে এখন রাত, আমি সবাইকে শুভ রাত্রি জানাই।